নমস্কার। আজকে নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে আছেন বিশিষ্ট ডক্টর সোমনাথ দে, যিনি নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড এবং নেক সার্জন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টাইটেলটা, সাইনুসাইটিস। সাইনুসাইটিস কি সেই নিয়ে আমরা প্রথমে চলে আসি। আর প্রথমে দুঃখিত, আমরা 5 মিনিট লেট করলাম। বুঝতেই পারছেন আজকে ওয়েদার খুব খারাপ রাস্তাঘাটে, ডাক্তারবাবু চেম্বার থেকে ফিরতে একটু লেট হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু আপনাদের কাছে আমরা ঠিক চলে এসেছি, এই জন্য আমাদের ডাক্তারবাবুকে সত্যি খুব ধন্যবাদ। সম্পূর্ণ নিউক্লিয়ার হেলথ ফ্যামিলির এই 75,000 ফলোয়ারের তরফ থেকে আপনাকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমাদেরকে এই অ্যাওয়ারনেস, এই সাইনুসাইটিস নিয়ে অ্যাওয়ারনেস নিয়ে আসার এই চেষ্টাটাকে সফল করার জন্য আমরা তাহলে প্রথমেই সরাসরি কোশ্চেনে চলে আসি, দেরি করছি না। যে এই যে সাইনুসাইটিস, আমাদের যে সাইনাসের যে সোয়েলিং, লাইনিং এর যে টিস্যুর যে সোয়েলিং হয় বা ইনফ্লামেশন হয়, তো এটা কেন হয়, এর সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড কি, এর প্রিভেন্টিভ মেজার কি, এটা মানুষ কিভাবে চিনবে জানবে, মানুষ কিভাবে প্রিভেন্টিভ মেজার নেবে, মানুষ কি ব্যবস্থা নেবে, অ্যাজ এ হোল আপনি যদি এই ব্যাপারটাকে সাধারণ খুব গল্পের ছলে সাধারণ মানুষকে পৌঁছে দেন। আচ্ছা। আহ, নমস্কার। শুভ সন্ধ্যা সবাইকে। আর ডক্টর ঘোষ, আপনাকে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য খুব ভালো লাগলো। যাই হোক, যে ব্যাপারটা আজকে বলা সেটা হচ্ছে সাইনোসাইটিস। অ্যাকচুয়ালি এখন নামটা আর শুধু সাইনোসাইটিস নেই, এখন নামটা হচ্ছে রাইনোসাইনোসাইটিস। আমি আসছি। প্রথম হচ্ছে সাইনাস কি। সাইনাস হচ্ছে একটা এয়ার ফিল্ড ক্যাভিটি, যেটা আমাদের মুখের মধ্যে মানে স্কালে থাকে। সাইনাস হচ্ছে এয়ারফিল্ড ক্যাভিটি, মানে এ কি করে, কোথায় থাকে? আমাদের এই নাকের দুপাশে থাকে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, তার ঠিক পিছনে থাকে ইথময়েড সাইনাস, কপালে থাকে হচ্ছে ফ্রন্টাল সাইনাস, চোখের পিছনে থাকে হচ্ছে স্ফেনয়েড সাইনাস। এখন এই সাইনাস নর্মালি কাজ করে হচ্ছে আমাদের যে বাতাস আমরা ইনহেল করি সেটাকে হিউমিডিফাইং করে। এইটা হচ্ছে নর্মাল সাইনাসের কাজ। এবার ব্যাপার হচ্ছে, যখন কোনো কারণে আমাদের যে সাইনাসের লাইনিং থাকে, যেটা কভার থাকে সাইনাসের ভিতরে, একটা পাতলা মিউকাস লেয়ার, এই যে লেয়ারটার মধ্যে কোনো কারণে ইনফ্লামেশন বা প্রদাহ যদি হয়, তখন তাকে আমরা বলি সাইনোসাইটিস। এখন এই সাইনোসাইটিসটা হঠাৎ করে প্রদাহ কেনই বা হতে যাবে, আর কেনই বা আমাদের সাইনোসাইটিসের যে যে সিমটম গুলো আমি বলবো সেগুলো হবে? আহ এবার কেন প্রদাহ হয় বা কেন সাইনোসাইটিস হয়? প্রবলেমটা হচ্ছে যে নর্মাল যে সাইনাসের আমরা অ্যানাটমি যদি দেখি, যে সাইনাসের এক একটা মুখ থাকে, যেখানে এসে নাকের একটা জায়গায় সেই সাইনাসটা এসে খোলে। এখন যদি অ্যানাটমিক্যালি কোনো কোনো কারো ক্ষেত্রে প্রবলেম থাকে, তাহলে স্বাভাবিকভাবে যে সাইনাসের নর্মাল ড্রেনেজ পাথওয়ে সেটা হ্যাম্পার করবে। তাহলে তখন সাইনাসের এই যে আহ, যে সাইনাসের যে নর্মাল ড্রেনেজটা নষ্ট হবে এবং সাইনোসাইটিস হবে। এই ড্রেনেজ পাথওয়েটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নাকের, আমাদের যদি নাকের যে হাড়টা থাকে, মধ্যেখানে হাড়টা যেটা সেপ্টাম বলি, সেই হাড়টা কোনো কারণে যদি বাঁকা থাকে কোনো একটা দিকে, তাহলে সেক্ষেত্রে এই ড্রেনেজ পাথওয়েটা গন্ডগোল হয়। 2 নম্বর, যদি নাকে কারো ক্ষেত্রে পলিপ থাকে, তাহলে অ্যানাটমিক্যাল এই এই ডিফর্মিটি গুলোর জন্য সাইনোসাইটিস হতে পারে। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হতে পারে যদি কোনো কারণে আমাদের আমাদের অনেকের মধ্যে থাকে অ্যালার্জি। আমরা আহ, আমরা পোলেন্সের, আমরা যে সমস্ত কারণে অ্যালার্জি গুলো হয়, নর্মালি জেনারেলি পোলেন্সের জন্য অ্যালার্জি হয়। আহ কারো ক্ষেত্রে কেমিক্যাল ফিউমস, যে সমস্ত ধোঁয়া কিছু লাগে তখনই অ্যালার্জি হয়ে থাকে। ধুলো, নর্মাল ধুলোতেও অ্যালার্জি হয়। তো যাদের যাদের এই অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে, তাদের কি হয় যে আমাদের বডির ইনফ্ল্যামেটরি মার্কার্স গুলো খুব বেশি কাজ করে, তাই জন্য সাইনোসাইটিস হতে পারে। আর কি কারণে হতে পারে? যদি ইনফেকশন হয়। ঠিক আছে, আমি এমন একটা জায়গায় গেলাম, আমি নাক প্রচুর খুঁটছি, বা কোনো কারণে নাকের মধ্যে থেকে ইনফেকশন হয়ে গেলে সাইনোসাইটিস হতে পারে। এইগুলো ছিল মানে সাইনোসাইটিস এর মেন খুব কমন। কি কি, স্মোকিং অনেক ক্ষেত্রে দায়ী থাকে। কিছু কিছু ক্ষেত্রে কিছু আহ আহ, যেগুলো পুরনো ডিজিজ বলা, সিস্টিক ফাইব্রোসিস, বাচ্চাদের ক্ষেত্রে সাইনোসাইটিস একটা কারণ। এগুলো কমন কারণ সাইনোসাইটিস। এখন সাইনোসাইটিস এর জন্য কি হয়, মানে সিমটম কি হবে, আমি বুঝবো কি করে যে আমার সাইনোসাইটিস হচ্ছে, মানে আমার কি সিমটমস আসবে? প্রথম ভাবে যেটা হয় সাইনোসাইটিস, তার আগে বলতে হবে যে সাইনোসাইটিস এর প্রকারভেদ কি। একটা হতে পারে সাইনোসাইটিস অ্যাকিউট ভাবে হলো, মানে আমার
অ্যাকিউট সিমটম হলো, যেটা মোটামুটি সাইনোসাইটিস সিমটম, সেই সিমটম গুলো হচ্ছে 3 সপ্তাহের মধ্যে স্টে করবে, 3 উইকস, 3 to 4 উইকস। এটা অ্যাকিউট সাইনোসাইটিস। কিছু হয় সাব অ্যাকিউট সাইনোসাইটিস, মানে সাইন অ্যাকিউট 3 সপ্তাহ, 3 থেকে 4 সপ্তাহ, 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে হলে সাব অ্যাকিউট সাইনোসাইটিস। আর 12 সপ্তাহ যখন ক্রস করবে তখন, মানে 3 মাস যখন ক্রস করবে তখন তাকে বলা হয় ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট মানে কি, হঠাৎ করে কোনো সাইনোসাইটিস। স্বাভাবিকভাবে যেটা হয়, আমাদের মাথায় প্রচন্ড ব্যথা করে, এই যে সাইনাস এই জায়গাটা প্রচন্ড ব্যথা করে, আমাদের গালের এখানটা প্রচন্ড ব্যথা করে, একটা প্রেশার সিমটম থাকে, খুব চাপ ধরে, তার সাথে জ্বর আসতে পারে, নেজাল ব্লকেজ, নাক স্টাফি হয়ে থাকে, নাক দিয়ে ডিসচার্জ আসতে পারে, সেই কালারটা প্রথম দিকে ডিসচার্জের কালারটা সাদা থাকে, হলুদ থাকে, পরে গ্রিনিশও হয়ে যেতে পারে। এছাড়া কি হবে, যখন আমরা শুই ঘুমাই তখন সেই ডিসচার্জটা ট্রিকল করে পিছনের দিকে যায়, গলা দিকে নামে, তখন আমাদের কাশি হতে পারে, সেখান থেকে ফ্যারিঞ্জাইটিস হতে পারে। এছাড়া সাইনোসাইটিস এর একটা মেন ইয়ে হচ্ছে যে চোখে যন্ত্রণা করা, কপালের সাথে সাথে চোখেও যন্ত্রণা করবে, এইগুলো হচ্ছে। আর ফিভার, যদি সাইনোসাইটিস একদম অ্যাকিউট স্টেজে থাকে তখন ফিভারও আছে। তো এইগুলো ছিল সাইনোসাইটিসের সিমটম এবং কার্ড। ঠিক আছে। আর কি ধরনের ট্রিটমেন্ট অপশন, মানে ক্রনিক, এগুলো কি শুধু ক্রনিক বা এমনি অ্যাকিউটও হতে পারে? আচ্ছা, এই যে অ্যাকিউট সিমটম, যেটা অ্যাকিউট সাইনোসাইটিস আমরা বললাম, যে অ্যাকিউট সাইনোসাইটিসের ক্ষেত্রে আমাকে স্বাভাবিকভাবে আগে ফিভার যেটা আছে সেটাকে কমাতে হবে, মানে একটু প্লেন প্যারাসিটামল খাবো। কিন্তু প্যারাসিটামলের আগে কিছু হোম রেমেডিজ আমাকে ট্রাই করতে হয়, যেটা সাইনোসাইটিসের জন্য খুব এফেক্টিভ। যেটা হচ্ছে, যখন আমার দেখছি যে আমার এরকম নাক বন্ধ হয়ে আসছে, আমার কাশি হচ্ছে, তার সাথে জ্বর আছে, লাল হয়ে আছে, প্রচন্ড যন্ত্রণা করছে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গরম একটা কাপড়, গরম জলে কাপড় ভিজিয়ে আমাদের মুখের ওপর দিতে পারি, কপালে দিতে পারি, মাসাজ করতে পারি, স্টিম নিতে পারি, গরম জলের ভাপ নিতে পারি। প্লেন গরম জলে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। প্রথম দিকে অ্যাকিউট সাইনোসাইটিস যদি হয় তাহলে আমরা যদি গরম জলে ভাপ নিই, কি হয় যে আমাদের যে মিউকাস লাইনিংটা থাকে সাইনাসের ভিতরে, সেই মিউকাস লাইনিং দিয়ে যে মিউকাস ছোট 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 সিলিয়া থাকে, সেই সিলিয়ারই অ্যাকশনটা অনেক বেড়ে যায় হচ্ছে এই স্টিমের জন্য। এটা একটা ভালো জিনিস, যখন আমরা স্টিম নেবো তখন হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে হোম রেমেডি, হাইড্রেশন। যখন সাইনোসাইটিস হয় তখন কি হয়, আমাদের ওই সাইনাসের ভিতরে কালেকশন জমতে থাকে, সাইনাসের ওই যে মিউকাস লেয়ারটা সেটা থিক হয়ে যায়, শক্ত হয়ে যায়। যদি আমরা জল প্রপার খাই, প্রচুর পরিমাণে হাইড্রেশন আমরা মেনটেন করি আমার বডি, তাহলে এই যে থিক মিউকাস, এই থিক মিউকাসটা আস্তে আস্তে পাতলা হয়ে যায় এবং ড্রেনেজে সুবিধা হয়। তো তখন আমরা, তাহলে মেইন জিনিস হচ্ছে 1 নম্বর, ফিভার কন্ট্রোল করা, গরম সেক দেওয়া, গরম জলে ভাপ নেওয়া, আর তার সাথে হচ্ছে জল বেশি করে খাওয়া। এবার যদি ট্রিটমেন্ট পার্টে আসি, যদি অ্যাকিউট সাইনোসাইটিস হয়, যখন খুব পেন হচ্ছে, তাহলে তখন ফিভারের জন্য আমি প্যারাসিটামল, বা জ্বরের ব্যথার জন্য আমরা প্যারাসিটামল নিতে পারি। আর একটা জিনিস খুব বেশি করতে হয়, সেটা হচ্ছে এই নাকের অনেক টাইম, নাকের ডিকনজেস্টেন্ট ড্রপ। তাতে কি হয়, যে নাকের মিউকাস লাইনটা অনেকটা অনেকটা পাতলা হয়ে আসে, আর ডিকনজেশন হয়, ডিকনজেস্টেড ড্রপ ইউজ করতে পারি। তবে হ্যাঁ, ডিকনজেশন যে করার জন্য যে ড্রপ গুলো বাজারে থাকে, আমরা কন্টিনিউয়াস ইউজ করতে পারবো না। বলা হয় যে ম্যাক্সিমাম 7 to 12 বা 14 ডেজ ম্যাক্সিমাম ইউজ করা যায় এই ডিকনজেশন যে ড্রপ গুলো বাজারে পাওয়া যায়। তো এই ড্রপ গুলো যদি বেশি ইউজ করা হয়, যে আমি বললাম ছোট 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 সিলিয়া থাকে, সেই সিলিয়াটাকে নষ্ট করে দেয়। তো এটা উল্টে আরো সাইনোসাইটিস করে। এটার একটা নাম আছে রাইনাইটিস মেডিকামেন্টোসা বলে, যাই হোক। তো বেশি দিন ইউজ করা যায় না ডিকনজেস্টেড ড্রপ। এবার সাইনোসাইটিসের কজ আমরা দেখি যে ম্যাক্সিমাম টাইম ইনফেকশনটা ভাইরাল ইনফেকশনের জন্য হয়। প্রথম দিকে আমরা অ্যান্টিবায়োটিক দিই না, যদি দেখি যে হ্যাঁ ফিভার আসছে, সেকেন্ডারি মানে পরের দিকে ইনফেকশন হতে পারে, তখন আমরা অ্যান্টিবায়োটিকে যাই, অ্যান্টিবায়োটিক দিই। উল্টো দিকে যখন ক্রনিক সাইনোসাইটিস, মানে আমি বারবার বারবার সাইনোসাইটিস হচ্ছে এবং সেটা 3 মাস ক্রস করে যাচ্ছে, যখন ক্রনিক সাইনোসাইটিসের দিকে যাচ্ছে ব্যাপারটা, তখন আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। যদি দেখি যে নাকের হাড় বাঁকা আছে, মানে অ্যানাটমিক্যালি স্ট্রাকচার, মানে কিছু ডিফেক্ট আছে, নাকের হাড় বাঁকা আছে বা পলিপ আছে বা সাইনাসের মুখটা ছোট আছে, তখন সেক্ষেত্রে সার্জারি করতে হয়।
নাকের হাড় বাঁকা থাকলে নাকের হাড় বাঁকার অপারেশন করতে হয়। পলিপ থাকলে বা সাইনাসের মুখ যখন ছোট থাকবে তখন সেক্ষেত্রে আমাদের ফেস বলে একটা অপারেশন, এখন এন্ডোস্কোপিক সার্জারি করা হয়। আগে এরকম ছিল যে নাকের পলিপ বেরিয়ে আসতো, তো তাকে পলিপেক্টমি বাইরে থেকেই করতাম। কিন্তু এখন এন্ডোস্কোপ চলে আসার জন্য আমরা এন্ডোস্কোপিক সার্জারি করি, যে বাইরে কোনো, নর্মালি বাইরে থেকে কোনো আমরা স্কার দেখতে পাই না। তো আমরা সার্জারি এন্ডোস্কোপ দিয়ে করি, একটা বড় মনিটরে দেখে এন্ডোস্কোপি করা হয়, সার্জারি করা হয়, পলিপ মানে বার করে দেওয়া হয়। তো এগুলো বেসিক ট্রিটমেন্ট ক্রনিক সাইনোসাইটিসের জন্য। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড। আমরা স্প্রে, নেজাল স্প্রে ইউজ করি। আর আর এই যদি স্ট্রাকচারাল ডিফর্মিটি না থাকে, ক্রনিক সাইনোসাইটিস হচ্ছে, অনেক টাইম আমরা ওরাল স্টেরয়েডও দিই, ট্যাপারিং ডোজে অবশ্য ওরাল স্টেরয়েড দিই। এগুলো বেসিক ট্রিটমেন্ট ক্রনিক সাইনোসাইটিসের। বিশ্ববাবু। আমরা একটু জানলাম সাইনোসাইটিস নিয়ে। তো এখন আমরা একটু কয়েকজনের যদি কোনো কোশ্চেন থাকে আমরা সেগুলো নেব, আপনারা কোশ্চেন করতে পারেন। কিন্তু এবার কোভিড ক্রাইসিসের টাইমে আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করব যে কিছু কোভিড নিয়ে যদি আলোচনা করা হয়, কারণ আমাদের কোভিড নিয়ে অনেক সচেতনতার বড় অভাব। তাই সেই সম্বন্ধে আমরা হয়তো কিছুটা সময় কাটাবো। আপনাদের সাইনোসাইটিস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা লিখুন, ডাক্তারবাবু আসবেন আমাদের কোশ্চেন উত্তর পর্বে, আমরা কিন্তু সাইনোসাইটিস নিয়ে কোশ্চেন অ্যান্সার করব। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই। একজন কোশ্চেন করেছেন, স্বপ্না রয়। আমরা কোশ্চেন অ্যান্সার নিতে থাকবো, তার সঙ্গে এবার আমরা কোভিড রিলেটেড বহু আলোচনা শুরু করব। স্বপ্না রায় বলেছেন, থ্রোট সোর, ট্রিমেন্ডাস গ্যাস, অ্যাসিডিটি উইথ হেভি রিফ্ল্যাক্স, feeling throat choked, especially after taking food when reflux occur. No obstruction in swallowing, but occasionally happen. 1 week before completed Pantacid HP and H. pylorrhea found in GI tract, no cough. তো বেসিক্যালি উনি একটা ইন্ডিকেশন দিয়েছেন এবং ওষুধ দিয়েছেন, এটা বিশাল বড় একটা ডিজিজ ইন্ডিকেশন। তো যদি আপনি কিছু বলতে চান আপনি জেনারেল একটা গাইডেন্স করতেই পারেন, কিন্তু এটা একটা রিয়েলি একটা বড় ডিজিজ ইন্ডিকেশন যেটা আমি বুঝলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা উনি বলেই দিচ্ছেন যে আমার ওনার রিফ্লাক্স হচ্ছে। রিফ্লাক্স মানে কি, আমাদের যে স্টোমাকের মধ্যে যে অ্যাসিডটা থাকে, যে অ্যাসিডটা থাকে, অনেকে, আমি রিফ্লাক্সের সিমটমটা আগে বলি তারপরে ট্রিটমেন্ট বলছি। উনি যেটা বলছেন তাকে ইলাবোরেট করছি আমি। উনার, আমাদের যে অ্যাসিড থাকে কোথায়, স্টোমাকে। আমরা 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 খাদ্য নালী আছে এদিক দিয়ে, তার সাথে আমাদের সামনে শ্বাসনালী আছে। এখন খাদ্যনালীতে স্ফিংটার থাকে, যেটা কি করে না, এই যে আমাদের স্টোমাকের মধ্যে যে অ্যাসিড থাকে, যে গ্যাস্ট্রিক জুস থাকে, সেটাকে কোনোভাবে ওপরে উঠতে দেয় না স্ফিংটার। কোনো কারণে যদি এই স্ফিংটারিক অ্যাকশনটা চলে যায়, বয়সকালে বলুন বা কোনো অন্য কোনো ইনফেকশনে বলুন, যদি কোনো কারণে এই স্ফিংটারিক অ্যাকশনটা চলে যায়, তো আমাদের কি হয়, অ্যাসিডের রিফ্লাক্স হতে থাকে, ওপরে উঠতে থাকে অ্যাসিড। তখন কি হয়, আমাদের যে নর্মাল খাদ্যনালীর বা ইসোফেগাসের যে লাইনিং, সেইখানের মধ্যে এই অ্যাসিড লেগে লেগে আমাদের সবসময় একটা ফিল হয় কি আমার গলায় কিছু আটকে আছে, আমার বারবার কিছু হচ্ছে। তার সাথে যদি কারো অ্যালার্জি টেন্ডেন্সি থাকে, ক্রনিক তাদের ফ্যারিনজাইটিস হয়ে যায়, তো ক্রনিক ফ্যারিনজাইটিস এর সাথে এই রিফ্লাক্স ডিজিজ যদি এক হয়ে যায়, সবসময় মনে হয় আমার গলায় কিছু ইনফেকশন আছে, গলায় কিছু আটকে আছে। এর মেন ট্রিটমেন্ট কোনো ওষুধ না, এর মেন ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আপনি আপনার লাইফস্টাইলে, প্রথমত যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের ক্ষেত্রে বলছি ব্যাপারটা, যদি স্মোকিং কেউ করে তাদের ক্ষেত্রে বেসিক্যালি স্মোকিং থেকে বিরত থাকতে হবে, কারণ স্মোকিং কখনোই এই রিফ্লাক্সকে, যখনই আমরা স্মোকিং করব, অ্যালকোহল নেব, এগুলো এই রিফ্লাক্সকে বাড়িয়ে দেয়। স্মোকিং, অ্যালকোহল একদম বাদ। সেকেন্ড হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। খালি পেটে আমরা সারা রাত যখন শুয়ে থাকি তখন অনেক টাইম কি হয় যে আমাদের অ্যাসিড সিক্রেশন হতে থাকে। যদি সকালবেলা উঠে আমরা একটা, মোটামুটি 1 লিটারের কাছাকাছি যদি নাও হয়, যদি প্রথম দিকে পারেন অ্যাটলিস্ট 200 বা 250 ml থেকে জল থেকে শুরু করুন। জল যদি খেয়ে নেন তাহলে এই এই ডাইলিউট হয়ে যায় অ্যাসিডটা। তো অনেক টাইম এর একটা ভালো ঘরোয়া টিপস হচ্ছে, যদি এই জলটা ওভারনাইট ভিজিয়ে রাখেন জিরে জলে। তো এটাতে কি হয়, জিরে জল যদি ভিজিয়ে রাখা হয়, জিরে জল অনেকটা
এই অ্যাসিড রিফ্লাক্সকে কমিয়ে দেয়। অনেকে অ্যালোভেরা জলও বলে, অ্যালোভেরা জল খাওয়া যেতে পারে। তো এটা খাওয়ার ঠিক 10 থেকে 15 মিনিট পরে চা খান। যদি রিফ্লাক্স কারো বেশি হয়, দুধ অ্যাভয়েড করবেন চায়ে। চা র মানে একদম যেটা ব্ল্যাক টি সেটা খান। আচ্ছা, 2 ঘন্টা ছাড়া ছাড়া বা একটা রেগুলার মাপে খাবার খান। এরকম নয় যে আপনি একবার ব্রেকফাস্ট করলেন তো তারপর বিকাল 4টের সময় বা 5টার সময় আপনি লাঞ্চ করছেন, এটা যেন না হয়। একটা রেগুলারিটি মেনটেন করবেন, যতটা পারবেন স্পাইসি ফুড অ্যাভয়েড করবেন, লেট নাইট খাবার দাবার অ্যাভয়েড করবেন। খাবার পর, খাবার সাথে সাথে জল খাবেন না। এটা অনেকে করে যে আমি একটা গ্লাস মুখে তুললাম, তার সাথে খাবার খেয়ে নিলাম, ওই জল খেয়ে নিলাম। এটাতে কি হয় যে আমাদের ডাইজেস্টিভ যে ফায়ার সেটা অনেকটা কমে যায়, যে আমাদের যে অ্যাসিডের যে কনসেন্ট্রেশন সেটা অনেকটা লঘু হয়ে যায়, হ্যাঁ, পাতলা হয়ে যায়। তাতে স্বাভাবিকভাবে অ্যাসিড ভালো কাজ করবে না। তো জল বেশি খাবেন না। খাবার অ্যাটলিস্ট দুপুরবেলা লাঞ্চের পর বা ডিনারের পর যে মেজার মিলগুলো, তার সাথে আধ ঘন্টা বা 40 মিনিট তফাৎ রাখুন। জল যতটাই জল খান বেশি করে খান, কিন্তু তফাৎ মানে একটা গ্যাপ রাখুন। আর একটা ব্যাপার, রাত্রিবেলা খাবার সাথে সাথে শুতে যাবেন না। এটার সাথে সাথে আপনি যেটা বললেন, আপনি একটা পিপিআই খাচ্ছেন, পিপিআই ডোমপেরিডনের কম্বিনেশন, সেটা সকালবেলা যদি এগুলো করেও যদি কাজ না হয়, আর একটা ব্যাপার, স্ট্রেস। এটা অ্যাসিডের আর রিফ্লাক্সের একটা বড় কারণ। এটা থেকে যতটা পারবেন দূরে থাকুন। স্ট্রেস রিলিভার যে সমস্ত মেডিটেশন, সেগুলো যোগা, এগুলো করুন। আর তার সাথে যদি কাজ না হয় তখন এই প্যান্টোপ্রাজল, ডোমপেরিডন, মানে যে কোনো পিপিআই কম্বিনেশন যে সমস্ত ড্রাগ, সেগুলো সকালবেলা নিন। তো এতে আপনার রিফ্লাক্সটা কমে যাবে আশা করি। বাহ, খুব সুন্দর। আশা করছি স্বপ্না রয়, আপনি কিছুটা হেলথ লিটারেসি বা এ, কিছুটা বুঝতে পারলেন। এবার আমাদের শ্রাবণী গাঙ্গুলি বিশ্বাস, নিউক্লিয়ার হেলথের খুব বড় ফলোয়ার, প্রত্যেকটা লাইভ অ্যাটেন্ড করেন উনি। উনি একটা কোশ্চেন করেছেন, স্যার নাকের পলিপ নিয়ে যদি কিছু বলেন, কেন হয়, এটা কি সেরে যায়, ট্রিটমেন্ট কিভাবে করা যায় নাকের পলিপ? আচ্ছা, নাকের পলিপ হচ্ছে আমি যেটা বললাম, যে কোনো কারণে যদি আমাদের যে সাইনাস যে থাকে, যে সাইনাসের যে আহ খোলা দরজা আর কি বলি, সেই প্রতিটা সাইনাসের একটা দরজা থাকে। প্রতিটা দরজা খোলে হচ্ছে নাকে, গেটওয়ে অফ সাইনাস। এখন গেটওয়ে অফ সাইনাসকে আমরা বলি অস্টিয়াম, যেটা একটা ছোট আহ জায়গা যেখান দিয়ে সাইনাসে এন্ট্রি করে। এখন এই প্রতিটা সাইনাসের যে গেটওয়ে, তার একটা প্রপার সাইজ থাকার কথা। আমি কোনো কারণে যদি দেখি যে একটা রুমে একটা দরজা, সেই দরজাটা একটা মানুষ যা আসা করার জন্য ঠিক আছে, কোনো কারণে রুমটার মধ্যে যদি 100টা লোক ঢুকে পড়ে, তারা আর দরজাটার সাইজটা খুব ছোট হয়ে যায়, তারা বেরোতেও পারবে না, ঢুকতেও পারবে না। তখন কি হবে? যখন এটা করতে পারবে না, তখন কি হবে, সাইনাসের যে প্রপার ড্রেনেজ পাথওয়ে সেটা হ্যাম্পার করবে। এবার ড্রেনেজ পাথওয়ে হ্যাম্পার করলে খুব ভালো একটা জায়গা হয়ে যায় সাইনাসের মধ্যে। যদি সাইনাসের একটা, আমি বললাম একটা এয়ার ফিল্ড, নর্মালি এয়ার থাকে, কিন্তু তার মধ্যে যখন ড্রেনেজ পাথওয়ে গন্ডগোল করছে, সেটা যখন বেরোতে পারছে না, স্বাভাবিকভাবে কি হবে, যদি মিউকাস লাইনিং গুলো নষ্ট হতে থাকবে, এবং সাইনাসের ভিতরে আস্তে আস্তে ঠিক মিউকাস জমবে, জল জমতে। মিউকাস মানে একটা মিউসিন, মানে মিউসিন বলে একটা তরল থাকে যেটা মিউকাস গ্ল্যান্ড থেকে বেরোয়। তো সেটা জমতে থাকবে, সেটা প্রথম দিকে তরল থাকবে, তারপরে আস্তে আস্তে ঠিক হবে, গাঢ় হবে। যখনই গাঢ় হবে, তখনই এটা খুব ভালো একটা মিডিয়া হবে ব্যাকটেরিয়ার জন্য। যখন ব্যাকটেরিয়া সেখানে আবার যাবে, বা যদি ভাইরাস প্রথম দিকে যায় তারপরে ব্যাকটেরিয়া যাবে, কখনো কখনো ক্ষেত্রে ফাঙ্গাসও থাকে। তো যাই হোক না কেন, আরো মিউকাস প্রলিফারেশন হবে, এবং পরে মিউকোজাল ওভারগ্রোথ হবে। তখন আর ওরা আর ওই সাইনাসের মধ্যে থাকবে না, তখন ওই ছোট জায়গার মধ্যে দিয়ে এসে সাইনাস থেকে বেরিয়ে নাকে আসবে। তো নাকে পলিপ হয়ে বেরোয় এইভাবে। পলিপ অনেক রকম হয়। পলিপ এরকম হতে পারে যে শুধু এইখান থেকে সামনের দিকে এলো। কিছু পলিপ হতে পারে যা নাক দিয়ে ঝুলছে না, কিন্তু পিছনের দিকে বাড়ছে, মানে পিছনের দিকে বেড়ে ইথময়েড সাইনাসে যাচ্ছে, ইথময়েড সাইনাসে পলিপ হতে পারে। কিছু হতে পারে ম্যাগজেই সাইনাস থেকে এসে গলা দিয়ে নামছে, এরকম পলিপ থাকতে পারে। তো আমরা পলিপের মানে এরকম ক্লাসিফিকেশন করি, অ্যান্ট্রোকোয়ানাল পলিপ, মানে কোয়ানা মানে গলা, নাকের পিছনের কোন একটা জায়গা, সেখান দিয়ে পলিপ নামছে। ইথময়েডাল পলিপও হয়। তো এইটা হচ্ছে পলিপের ক্লাসিফিকেশন, যদি আমরা বলি। তো এইভাবেই পলিপ হয়। তো পলিপের জন্য প্রথম দিকে যদি আমরা দেখি আর্লি ট্রিটমেন্ট করতে পারি পলিপের, তাহলে স্টেরয়েড নেজাল স্প্রে দিয়ে
অনেক টাইম কি হয়, এই যে মিউকোসাল ওভারগ্রোথটাকে, এটা তো একটা ইনফ্লামেশনের জন্য হচ্ছে। আমার বডি কোনো কারণে বেশ, আমার আমার স্টেরয়েড কেন ইউজ হয়? আমরা স্টেরয়েড ইউজ করি হচ্ছে আমাদের বডির যে নর্মাল ইনফ্লামেশন, যে আমরা যে আমাদের একটা ইনফ্লামেটরি প্রসেস আছে, কোনো কারণে যদি বেশি বেশি করে ইনফ্লামেটরি প্রসেসটা তৈরি হয়ে যায়, ডিসরেগুলেশন হয় আমাদের পাথওয়ে, তখন আমাদের এই পলিপটা হচ্ছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এই পাথওয়েটাকে রেগুলেট করতে হবে। আর রেগুলেট করার একটা বড় উপায় হচ্ছে স্টেরয়েড নেজাল স্প্রে। আমরা প্রথম দিকে ইউজ করি কিছু অ্যান্টিবায়োটিক, যেটা ওই যে ইনফেকশন সেটাকে কমানোর জন্য ইউজ করি। একটা ভালো জিনিস হচ্ছে আইসোটনিক নেজাল সলিউশন। আমরা অনেক টাইম 0.9% সোডিয়াম ক্লোরাইড নাকের ভিতর স্প্রে করতে বলি। তাতে কি হয়, ক্রাস্টিং ফর্মেশন হয় না, ইনফেকশনটাকে প্রিভেন্ট করে, ময়েস্ট রাখে জায়গাটা। তো এগুলো দিয়ে প্রথম দিকে মানে চেষ্টা করি যে পলিপটাকে কমানো। অনেক অনেক ক্ষেত্রে কমেও যায়। আমরা সিটি স্ক্যান হচ্ছে একটা পলিপের ডায়াগনোসিস করার জন্য একটা মেইন জায়গা। আমরা প্রথম থেকে এক্স রে করি, এক্স রে দিয়ে যদি কিছু পাই তখন গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস করা হয় সিটি স্ক্যান থেকে। যখন আমরা সিটি স্ক্যান করি তখন আমরা পলিপের ওই পজিশন কোন জায়গায় কতটা ইনভলভমেন্ট হয়ে আছে সেটা দেখি। যদি দেখি যে হ্যাঁ, এটা ট্রিটমেন্ট, নর্মাল মেডিকেল ট্রিটমেন্টে সুস্থ হবেন উনি, তখন আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিই, না হলে সার্জারি দিকে যাই। দ্যাট ইজ আমি যেটা বললাম, দ্যাট ইজ ফাংশনাল এন্ডোস্কোপিক সার্জারি। এন্ডোস্কোপি করা হচ্ছে ফাংশন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। তো আমরা প্যারানাজাল সাইনাসে ঢুকে সেই সমস্ত পলিগ্রাফ, কেন ফাংশনাল, কারণ আমরা নর্মাল যে মিউকোসা থাকছে সেই নর্মাল মিউকোসাটাকে রেখে যে খারাপ মিউকোসাটা আছে, যেটা ওভারগ্রোথ মিউকোসা, সেটাকে বার করছি, 1 নম্বর। 2 নম্বর, যে সাইনাস ড্রেনেজ, যেটা সাইনাসের দরজাটা ছোট হয়ে গেছিল, সেই দরজাটাকে বড় করে দিই, যাতে পরবর্তীকালে 1 নম্বর হচ্ছে যে ড্রেনেজটা ঠিক থাকে, আর 2 নম্বর আমি যখন নেজাল স্প্রে দেবো সেটা প্রপারলি ঢুকে সেখানে কাজ করে। এই হচ্ছে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, ফেস বলা হয়, এটা করা হয়। এটা পলিপের মেইন ট্রিটমেন্ট। খুব আশা করছি শ্রাবণী গাঙ্গুলি বিশ্বাস, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আমরা আর একটা কোশ্চেন নেব। আমাদের হাবিব তানভীর। হাবিব তানভীর, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এটা খুব দরকার, কারণ ডাক্তারবাবু আসবেন, কিছু কোশ্চেন পাবেন না, এটা তো ঠিক নয়, রাইট? তো থ্যাংক ইউ। তো হাবিব তানভীর যে কোশ্চেন করেছেন সেটা হচ্ছে, স্যার অ্যালার্জিক রাইনাইটিস থাকলে কি কোভিড ভ্যাকসিন নেওয়া যাবে? খুব ভালো কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এরকম কোনো গাইডলাইন নেই। যদি কারো দেখা যায় যে অ্যালার্জিক রাইনাইটিস, আমাদের একটা ছোট জায়গা, মানে আমাদের রাইনাইটিস মানে হচ্ছে, রাইনো মানে হচ্ছে নাক। তো অ্যালার্জি যেটা নাকের মধ্যেই সীমাবদ্ধ, দ্যাট ইজ অ্যালার্জিক রাইনাইটিস। যদি অ্যালার্জিক রাইনাইটিসের আমি যদি গ্রেডেশন করতে চাই, মানে অ্যালার্জিক রাইনাইটিস যদি কম টাইম হয়, আমরা অ্যালার্জিকে মাপি হচ্ছে সেরাম আইজি লেভেল দিয়ে। হুম, সেরাম আইজি লেভেল হচ্ছে দিস আ মার্কার অফ অ্যালার্জি, আমার বডিতে, আমার ব্লাডে কতটা অ্যালার্জি হয়ে আছে। যদি দেখি যে হ্যাঁ, ইট ইজ মানে নিয়ার অ্যাবাউট 10,000, মানে 1,000, যদি 1,000-এর কাছাকাছি হয় সেরাম আইজি লেভেল, তাহলে ধরে নিতে হয় হ্যাঁ এর অ্যালার্জি আছে, অ্যালার্জি রাইনাইটিস আছে, কিন্তু এরকম লেভেলে নয় যেটা পরবর্তীকালে ক্ষতি করে। অ্যালার্জি রাইনাইটিস থাকলে তার কোভিড ইনফেকশনের চান্সও বাড়ে, কারণ তার যেহেতু নাকের, আমাদের মেন কোভিডের এন্ট্রি পয়েন্ট কি, নাক অ্যান্ড মুখ। তাহলে এই জায়গায় তার অ্যালার্জি, এই জায়গায় অ্যালার্জি মানে তার হাইপার সেন্সিটিভিটি অনেক বেশি, তার এই জায়গার অনেক বেশি বেশি করে কোভিড ইনফেকশন তাড়াতাড়ি করে হবে। তাহলে এই সব ক্ষেত্রে আমি অবশ্যই করে ভ্যাকসিন নেব। কিন্তু হ্যাঁ, যদি দেখা যায় যে আইজি লেভেলটা অনেক বেশি, তার একটা চান্স থেকে থাকে যে পুরো বডিতে, তার শুধু অ্যালার্জিক রাইনাইটিস নয়, পুরো বডিতে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হওয়ার চান্স থাকে। এটা আপনাকে দেখতে হবে যাতে আপনার বারে বারে স্কিন ইনফেকশন হয় কিনা, অ্যালার্জি খুব বেশি আপনি একটা নর্মাল ওষুধ খাচ্ছেন তাতেও আপনার অ্যালার্জি হয় কিনা, তখন কোভিড ভ্যাকসিনে রিয়াকশন হওয়ার চান্স থাকে। তখন সেক্ষেত্রে না নেওয়াই ভালো। কিন্তু যদি দেখেন যে হ্যাঁ আপনার সপ্তাহে 1-2 দিন নাকটা স্টাফি হচ্ছে, নাকটা ডিসচার্জ হচ্ছে, নাক নাক বন্ধ হয়ে থাকে, আপনি কর্টিকোস্টেরয়েড নেজাল স্প্রে নেন, তাহলে অবশ্যই আপনি ভ্যাকসিন নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই এই প্রশ্নটা আমি বহুবার পেয়েছি, এবং আজকে আপনার কাছ থেকে একটা কমপ্লিট অ্যান্সার কিন্তু সবাই পেল। আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম অ্যান্সার দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে আপনারা দেখতে পেলেন যে আহ, একটা স্পেশাল কন্ডিশনে, মানে বেসিক্যালি অ্যাজ নর্মাল, যেটা যদি খুব একটা ক্রনিক না হয় বা খুব আপনার কাছে অন্যান্য ড্রাগের অ্যালার্জি সৃষ্টি না করে, তাহলে আপনারা নিতে পারছেন। আর খুব মানে নিতে পারছেন, আর নিতে পারছেন না, সরি। আর যদি খুব কম হয়, মানে খুব
অল্প স্তরে থাকে তাহলে আপনারা নিতে পারছেন, রাইট? তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আমি বারে বারে পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তারবাবু, আপনি আজকে এই প্ল্যাটফর্মে এটা করে দিলেন। তো আর একটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে সুতপা সাহা বলেছেন, পলিপেরই একটা আদার প্রশ্ন, আমার হাঁচি এলে আটকে যায় এবং খুব অস্বস্তি হয় এবং মুখ দিয়ে বেরিয়ে যায়, এটা কি পলিপের কারণ? না, সেরকম নয়। দেখবেন যে আমার অনেক টাইম আমাদের হাঁচির প্যাটার্ন, আমাদের যে স্নিজিং, স্নিজিং তো একটা রিফ্লেক্স বলতে পারেন, আমাদের বডিতে কোনো একটা পার্টিকেল ঢুকলো, আমরা হাঁচি, হাঁচি তো একটা রিফ্লেক্স, একটা রিফ্লেক্সে আসে। এখন হাঁচি অ্যালার্জির একটা বড় সিমটম বলতে পারেন। কারো ক্ষেত্রে যদি অ্যালার্জি থাকে, কোনো কিছুতে অ্যালার্জি থাকে, তো হাঁচি হয়। এখন এই হাঁচির অনেক টাইম কি হয়, অনেকে হাঁচি শুধু নাক দিয়ে ব্লোটা বেশি হয়, নাক দিয়ে হাওয়াটা বেশি পড়ে, অনেকের ক্ষেত্রে মুখ দিয়ে বেশি পড়ে। তো এটা দিয়ে বলা যায় না যে হ্যাঁ, হাঁচি যদি কারো ক্ষেত্রে মুখ দিয়ে সে ব্লো বেশি করছে, মানে বেশি জোরে হাওয়া বেরোচ্ছে, তাহলে এরকম নয় যে তার ক্ষেত্রে পলিপ হবেই। পলিপ ডায়াগনোসিস করতে গেলে একবার তার একটা অবশ্যই আপনার যে ডক্টর আছে, একবার ওনাকে দেখান যে পলিপ আছে কিনা। কিন্তু বেসিক্যালি এই আটকে গেলেই যে আহ, নাকে ব্লকেজ হয়ে আছে পলিপের জন্য, সেরকম কিছু না। বাহ। আর একটা খুব আর একটা কোশ্চেন করেছে আমাদের রঞ্জিত দাস, বাবার প্রেশার প্রবলেম ছিল কিন্তু ডাক্তারকে দেখিয়েছিলাম, প্রথম ভ্যাকসিন নিয়েছি, দ্বিতীয় ভ্যাকসিন 2 মাস পর নিতে বলেছে, কোনো প্রবলেম হবে না তো? না, একদমই হবে না। আমরা তো বেশি বেশি করে তাদেরই ভ্যাকসিন দিচ্ছি, মানে আমরা নিতে বলছি যাদের ক্ষেত্রে এই কোমরবিডিটিস আছে। কোমরবিডিটির মধ্যে একটা বড় কোমরবিডিটি হলো এই হাইপার টেনশন, তার সাথে সাথে আরো তো আছে সুগার যাদের আছে তাদেরও কোমরবিডিটি, হার্টের প্রবলেম যাদের আছে, থাইরয়েড যাদের আছে, তো তাদের এগুলো কোমরবিডিটি আন্ডারে আন্ডারে পড়ে। কিডনির সমস্যা যাদের আছে তাদেরকে নেওয়া বরঞ্চ এনকারেজ করা উচিত। কোনো প্রবলেম না। 42 to 57 ডেজ সেকেন্ড ডোজের এই এই সময়সীমা আপাতত রাখা হয়েছে। দেখা দেখা যায় যে সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার পর ম্যাক্সিমাম এফিকেসি এই 42 দিনের পর আসছে। তো অবশ্যই আপনি ভ্যাকসিন দেওয়াতে পারেন বাবাকে। বাহ। তাহলে আমরা অনেক কিছু শুনলাম ডক্টর বাবুর কাছে। এবার আমরা চলে আসি একটু কোভিড প্রসঙ্গে কিছু আলোচনায়, যেহেতু আমরা আজকে কোভিড ক্রাইসিস নিয়ে খুবই উতলা। আমাদের বহু মানুষ প্রতিদিন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কিছু কিছু মানুষ আমরা হারাচ্ছি, এটাও সত্য, এটাও বাস্তব। কিন্তু আমাদের যেটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ায় যখন চোখ দিচ্ছি তখন শুধু এই মৃত্যুর খবরগুলো এত ভাবে বারবার দেখানো হচ্ছে, যেটা একটা সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি করছে, আতঙ্কের সৃষ্টি করছে। তাহলে এর মৃত্যুর কারণটা কি? মানে এই যে কিছু মৃত্যু যে ঘটছে, তার কারণটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন সাধারণ মানুষকে। ওকে। বিভিন্ন মানুষ বিভিন্ন কোমরবিডিটিস নিয়ে হসপিটালে আসছে, এবার বহু মানুষ সুস্থ হয়ে উঠছে, মানে দেখুন হাজার হাজার মানুষ পুরো সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কিন্তু একজন দুজন কেউ কেউ বা কয়েক ন্যূনতম 1% মানুষ হয়তো যারা সিভিয়ারলি ইনফেক্টেড হয়েছেন তারা মারা যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে দেখছেন? কারণ সাধারণ মানুষ কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত। একজন মানুষ মারা গেল ধরুন কোনো একটা হসপিটালে, সেটা নিয়ে সারা দিন মিডিয়াতে অমুক জায়গায় অমুক একদম মারা একদম। গেছে মারা গেছে মারা গেছে, কিন্তু সে কোন ইন্ডিকেশনে মারা গেছে, কোন সিচুয়েশনে মারা গেছে, তার পেছনে কোমরবিডিটিস ছিল কিনা, সে আগে থেকে কোনো অন্য কোনো ইন্ডিকেশনে আক্রান্ত ছিল কিনা, এইগুলো কিন্তু কোথাও কেউ কোশ্চেন করে না, জানতে চায় না, সেভাবে দেখানো হয় না, রিপ্রেজেন্ট করা হয় না। একটা সাধারণ একদম মানুষ কিন্তু বড্ড অসহায়, এমন ভাবে কর্পোরেট জগৎগুলো ছবিগুলোকে মানে এই নিউজ গুলোকে এমন প্যাকেজে নিয়ে আসে, একটা বিশাল একটা ইনফোডেমিকের সৃষ্টি করছে। তো আপনি যদি এই একদম ব্যাপারে একটু আলোকপাত করেন। একদম। প্রথমত, যে মানুষের প্যানিক করছে এটা দেখে, যে হ্যাঁ ঠিক আছে প্যানিক করছে, অনেকেই প্যানিক করছে, প্রবলেমটা এটা হয় কিছু মানুষ আছে যারা একটু ওভার কনফিডেন্টও হচ্ছে, আমি দেখছি তো। প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে সিমটম তৈরি হবে হবে যেদিন থেকে সিমটম হবে, প্রথম দিনই জিনিসটাকে ইগনোর করবেন না। যে ঠিক আছে আমার তো গলা ব্যথা এর জন্য হতে পারে, গলা ব্যথা হালকা জ্বর, আমি কালকে একটু আইসক্রিম খেয়েছিলাম, কালকে একটু কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম। প্রথম দিন থেকে অ্যালার্ট হন, ফার্স্ট ডে থেকে। আমরা ম্যাক্সিমাম টাইম এটা হয়, যারা আসছে, যারা হসপিটালে আসছে, আমরা এমার্জেন্সি দেখতে পাই যারা আসছে, তারা অলরেডি 4-5 দিন বাড়িতে কাটিয়ে ফেলেছে। কাটিয়ে ফেলেছে এরকম ভাবে যে তারা কোনো ট্রিটমেন্টে ছিল না, কোনো ফলো আপে ছিল না, কোনো ডক্টরের কাছে যায়নি। তারা শুধু এটাই ভাবছে যে না, আমার তো নর্মাল গলা ব্যথা, নর্মাল জ্বর আমার তো হয়েই থাকে মাঝে মাঝে।
ওরা তাদের কোভিড হয়েছে এটাই বুঝতে চাইছে না, 1 নম্বর। তো টেস্ট প্রথম দিনে সিমটম আসার পরেই টেস্ট করান, 1 নম্বর পয়েন্ট। কেন টেস্ট করান? যদি কোনো কারণে দেখেন যে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড দিনে আপনার অবস্থা ডিটোরিয়েট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখন যেরকম সমস্যা, বেড যখন দেখছেন পাওয়া যাচ্ছে না, যদি বেড না পাওয়া যায় তাহলে ট্রিটমেন্ট, তখন এই তারা প্রথম জিনিস যেটা করে, আপনার কাছে কোভিড রিপোর্ট আছে, বলবে না, তখন তারা আবার ভর্তি করবে কোভিড রিপোর্ট আসতে 24 to 48 আওয়ার্স, অনেকের ক্ষেত্রে আরো 72 আওয়ার্স লাগছে। তো দেরি না করে আগে কোভিড টেস্ট করান, এটা একটা ব্যাপার। এবার এখন এখন হচ্ছে যে আমরা যদি এই কেন মারা যাচ্ছেন মানুষ, সেটা যদি আমরা একটু রিভিউ করি, তাহলে দেখা যায় যদি আমি কোভিড এর যে ইনফেকশন সেটাকে যদি আমরা দেখি, তো প্রথম দিকে কি হয়, প্রথম দিকে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম দিকে হচ্ছে অ্যাকিউট ভাইরাল রেপ্লিকেশন ফেজ, মানে ভাইরাস ঢুকলো আমার বডিতে, সে বংশ বিস্তার করছে, বাড়ছে। প্রথম দিকে এরকম 4-5 দিন সেরকম চলবে। তারপরে বংশ বিস্তার করার পর আমার বডি তার এগেনস্টে কিছু কাজ করবে। এবার হোস্ট রেসপন্স শুরু হবে। এই পরের দিকের ফেজটা হচ্ছে হোস্ট রেসপন্স ফেজ। প্রথম দিকের হচ্ছে ভাইরাল ভাইরাল রেপ্লিকেশন, তারপরে হোস্ট রেসপন্স। এই যে হোস্ট রেসপন্স ফেজটায় আমাদের ভাইরাসের এন্ট্রি পয়েন্ট কি বললাম, একটাই আছে, দুটোই আছে, দ্যাট ইজ নাক। দুটোই আছে, দ্যাট ইজ নাক এবং আমাদের মুখ। এবং যখন আমরা ভাইরাস যখন দেখলাম যে, সরি, যখন দেখলাম যে ভাইরাস এন্ট্রি নিল, তখন যেটা করলো, ভাইরাস এন্ট্রি নেওয়ার পরে আমাদের এই যে বুক, তার মধ্যে যে লাংস থাকে, তো লাংসে তারা ব্লাডের মধ্যে তারা লাংসে রেপ্লিকেশনটা করছে। এবার কি হয়, যদি যখন রেপ্লিকেশন শুরু হবে, তখন এই ফেজটাকে বলা হয় হচ্ছে, যখন রেপ্লিকেশন তৈরি হয় পালমোনারি ফেজ শুরু হয়, পালমোনারি ফেজ, সেকেন্ড টাইম পালমোনারি ফেজ শুরু হয়। এখন এই ফেজটায় আবার দুটো জায়গা আছে, একটা মানে 1A, 1B। এই 2A 2B, সেকেন্ড ফেজ, তো সেকেন্ড ফেজে 2A এবং 2B। দেখা যায় যে 2A অবধি, মানে পালমোনারি ফেজের প্রথম দিক অবধি আমাদের বডি ঠিক থাকে। 2B ফেজটায় যখন এন্ট্রি নেয় আমার বডি, তখন থেকে আমার বডি সিরিয়াস ব্যাপারটা চলে আসে। এখন সিরিয়াস ব্যাপারটা আসার ডে হচ্ছে 5th ডে। 5 নম্বর দিনটা, জ্বর হওয়ার থেকে 5 নম্বর দিনটা খুব ইম্পর্টেন্ট। প্রথম দিকের কেয়ার, ফার্স্ট টু 5th ডে অব দি কেয়ার যদি প্রপারলি থাকে, প্রপার কেয়ারটা কি আমি বলছি, প্রথম থেকে 5 দিনের কেয়ার যদি ঠিকঠাক থাকে, তাহলে 5 দিন পরের থেকে 5 থেকে 7 দিন, যেটা খুব ভাইটাল ফেজ হয়, সেই জায়গাটায় আমাকে মাথায় রাখতে হবে যে এখান থেকে আমার পেশেন্ট খারাপ হতে পারে। ওই টাইমটা ইগনোর না করে ক্লোজ মনিটরিং করা উচিত। কিভাবে মনিটর করতে হয় সেটাও আমি বলছি। তো এই টাইমটা ক্লোজ মনিটরিং করা উচিত। তারপরে 7 দিন পর থেকে দেখা যায় যে স্যাচুরেশন মানুষের ফল করতে শুরু করে, তখন হাইপার ইনফ্লামেটরি ফেজ। 7 দিনের পর, 7 থেকে 10 দিন হাইপার ইনফ্লামেটরি ফেজ আমাদের শুরু হয়। হাইপার ইনফ্লামেটরি ফেজটা কি এবার বলছি। ধরুন আমাদের নর্মালি কি হয়, আমাদের বাড়িতে আমি আছি, বাইরে দাঙ্গা হচ্ছে, কোনো কারণে বাইরে একটা রায়ট হচ্ছে, এবং বাইরে রায়টের জন্য আমি দরজা জানালা বন্ধ করে বসে আছি। কিন্তু এই রায়টটা আস্তে আস্তে আমার বাড়ির সামনে আসছে। তখন আপনি কি করবেন? আপনি পুলিশে খবর দেবেন যে আমার বাড়িতে দাঙ্গাটা সামনে অ্যাটাক হতে পারে, আমি পুলিশে খবর দিবেন। পুলিশ এসে তার নিজের লাঠি সোঁটা প্রথম ইউজ করবে, তারপরে সে বাকি যা 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 ডিফেন্স মেকানিজম থাকে সেগুলো ইউজ করে রায়টটাকে বন্ধ করবে। কিন্তু কোনো কারণে আমাদের বডিতে যদি হাইপার ইনফ্লামেটরি ফেজে আমি ঢুকে যাই, আমি প্রথমেই আমার বডির রেসপন্স, আমি খুব বেশি হাইপার হয়ে যাই, মানে আমি প্রথম আর পুলিশকে ডাকবো না, আমি প্রথম র্যাফকে ডাকবো, আমি মিলিটারিকে ডাকবো, বাইরে থেকে যারা মানে বম্বিং করে তাদেরকে ডাকবো। তখন কি হবে? তাহলে আমার আমার নিজের বাড়ি সেফ থাকবে? সেফ থাকবে না। এটাই হয় আমাদের বডির সাথে। যখন আমরা প্রথম দিকের কেয়ার ঠিকঠাক করি না, ঠিকঠাক ওষুধ প্রপার প্রথম দিকে দিই না, 5 থেকে 7 দিনের মধ্যে আমরা প্রপার কেয়ার নিচ্ছি না, তখন 7 দিন পর থেকে আমাদের বডি হাইপার ইনফ্লামেশন ফেজ শুরু হচ্ছে। মানে আমাদের বডিতে সাইটোকাইন স্টর্ম শুরু হচ্ছে, যে কারণে মানুষ মারা যাচ্ছে। হাই আমাদের যে ইমিউন সিস্টেম সেটা বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে। তো আমাদেরকে যেটা করতে হবে, 5th ডে থেকে, মানে 5th ডেটা একটা
মাথায় রাখতে হবে যেখান থেকে আমার নিজের কেয়ার শুরু করা উচিত ক্লোজ মনিটরিং করে। এখন কি কি করবেন যাতে করে এই সাইটোকাইন স্টর্মটা আটকানো যায়, এই এই দাঙ্গাটাকেও বন্ধ করা যাবে, মানে কোভিড কেউ মানে মারা যাবে, হারানো যাবে, কিন্তু আমার বডি কিছু হবে না, এই যে ইমিউন সিস্টেম সেটা ঠিকঠাক থাকবে। প্রথম কথা যেটা করতে হবে, আমরা বাড়িতে যেটা করতে পারি, আমি তো একটা বললাম যে ফার্স্ট জিনিস টেস্ট করান, সিমটম এলেও টেস্ট করান, যাই সিমটম আসুক। এখন ইউজুয়াল সিমটমস আমরা জানি, ইউজুয়াল সিমটমস কি থাকে, জ্বর, গলা ব্যথা, হেডেক, তার সাথে আহ নাক দিয়ে জল পড়া, স্নিজিং, এগুলো কিছু কিছু থাকে। তার সাথে হচ্ছে ম্যালেজ থাকে, আমার বডি প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে, উইকনেস, গায়ে হাতে পায়ে যন্ত্রণা, এগুলো ছিল, এগুলো আমরা আগেও দেখেছি যে হ্যাঁ এগুলো কোভিড এর সিমটম। প্রবলেম হচ্ছে কিছু আনইউজুয়াল সিমটম আসছে, কিচ্ছু নেই, হ্যাঁ, স্মেল চলে যাচ্ছে, এটাও একটা ছিল, এই সিমটমটা অনেকেই জানেন যে স্মেল চলে যাচ্ছে, টেস্ট চলে যাচ্ছে, এটা ছিল। আমি আসছি কেন স্মেল চলে গেলে বা টেস্ট চলে গেলে আমি কি করব, কিন্তু এটা হচ্ছে এখন স্মেল টেস্ট চলে যাওয়া। আরো আনইউজুয়াল সিমটম কিছু হচ্ছে, দ্যাট ইজ এজিই, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস। কি হচ্ছে, আমাদের নজিয়া হচ্ছে, আমাদের আহ উম, উম, মানে বমি বমি ভাব পাচ্ছে, আমাদের ডায়রিয়া হচ্ছে, লুজ মোশন শুরু হচ্ছে। অনেকে শুধু এরকম আছে যে হালকা ফিভার আছে উইথ ডায়রিয়া, সে ভাবছে পেট থেকে হচ্ছে, আমি তো কিছু খেলাম না কিন্তু তার ইয়ে হচ্ছে, তো তারপরেও বাড়িতে পড়ে বসে আছে। এটা করবেন না, টেস্ট করান, এটা একটা আনইউজুয়াল সিমটমের মধ্যে পড়ে। আর একটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেলিরিয়াম হচ্ছে। এমন দেখছি যে ডেলিরিয়াম কি, আমাদের যে চিন্তা করার ক্ষমতা সেটার মধ্যে ক্লাউডিং হচ্ছে, মানে আমরা চিন্তা করতে পারছি না, চিন্তা শক্তি কমছে, আমরা দুর্বল হয়ে খুব ঝিমুনি ভাব হয়ে বাড়িতে শুয়ে আছি, তাহলে এটাও কোভিড সিমটম, বি অ্যালার্ট, হ্যাঁ, টেস্ট করাতে হবে। তো আমরা টেস্ট করালাম। সেকেন্ড জিনিস যেটা করতে হবে, আমাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, হাইড্রেশন মেনটেন করতে হবে, বাড়িতে থাকা অবস্থায় হাইড্রেশন মেনটেন করা খুব উচিত, বেশি পরিমাণে, মিনিমাম আমরা ধরে নিই যে 3 থেকে 4 লিটার জল খাওয়া খুব দরকার। থার্ড জিনিস হচ্ছে রেস্ট নিতে হবে, ঘুমোতে হবে 8 থেকে 10 ঘন্টা। আমি আমার সিমটম আছে, আমি সেই অবস্থাতে বাইরে বেরিয়ে গেলাম, দৌড়াদৌড়ি করলাম, যা আছে, এখন তোয়াক্কা করছি না, কিন্তু দেখবেন যে এরকম যদি হয়, ফিফথ ডের পর থেকে আপনার শরীর ডিটোরিয়েট করতে বাধ্য। তো সেটা করবেন না। এক তো অন্যজনকে বাঁচাবেন বাইরে থেকে, ইনফেকশন যাতে না হয় তার জন্য আপনি বাড়িতে থাকে রেস্ট নিয়ে। দ্বিতীয় কথা, আপনার শরীরকে রেস্ট দিয়ে জায়গায় দেখা যাবে যে যত শরীর রেস্ট পাবে তত এই হাইড্রেশনটা অনেকটা ঠিকঠাক থাকবে। তবে এরকম নয় যে শুধু রেস্ট মানে বাড়িতে শুধু শুধু ঘুমাচ্ছেন। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেস্টের সাথে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা মিনিমাম আমরা দেখি যে যখনই আমরা সিমটম থাকছে, আমাদের বডির কোর মাসেলস, যেগুলো পায়ের মাসেলস, সেগুলো অ্যাক্টিভিটি করার জন্য আপনি রুমের মধ্যে, আপনি যদি নিজেকে আলাদা রাখেন তাহলে রুমের মধ্যেই অনেকবার করে পায়চারি করুন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব দরকার, কারণ পায়ের মধ্যে অনেক টাইম ডিপ ভেন থ্রম্বোসিস হচ্ছে, যেটা ক্লটিং তৈরি হচ্ছে, যেটার জন্য আবার মানুষ মরছে পড়ে। তো স্যার আগে এই 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 আহ, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছুটা করা খুব দরকার। আপনি ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, যেটা আমাদের লাংস এর জন্য খুব দরকার। এটা আমি সবাইকে বলছি যাদের কোভিড হচ্ছে। দেখা যায় যে আমাদের বডিতে নর্মাল ভেন্টিলেশন, যখন শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, তখন এই নর্মাল ভেন্টিলেশনে আমাদের লাংসের কিছু কিছু পার্টে ভেন্টিলেশন হয় না, ইল ভেন্টিলেটেড পোর্শন থাকে লাংসে। তো এই ইল ভেন্টিলেটেড পোর্শন গুলোকে আপনার ইউজ করাটা খুব দরকার কোভিড এর টাইম। কিভাবে করবেন, এই ইল ভেন্টিলেটেড পোর্শনকে ভেন্টিলেট করার একটা বড় উপায় হচ্ছে প্রপার ব্রিদিং এক্সারসাইজ করা। ব্রিদিং এক্সারসাইজ করার জন্য শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, এই যে শ্বাস নিলেন আর শ্বাস ছাড়লেন, এতে যতটা পারবেন ধরে রেখে তারপরে শ্বাস ছাড়বেন। এতে এটা দিনে যতবার ইচ্ছা, মানে মোটামুটি দিনে 20 থেকে 25 বার মোটো এক অ্যাট স্টেজ করবেন, আবার রেস্ট নিয়ে আবার একবার করলেন, দিনে 3 বার অ্যাটলিস্ট করবেন, এক একটা স্ট্রেচে 25 বার করে করবেন ব্রিদিং এক্সারসাইজ। সেকেন্ড জিনিস, আপনি ব্রিদিং এক্সারসাইজ এভাবে করতে পারেন যে ইনসেনটিভ স্পাইরোমিটার বাজারে কিনতে পাওয়া যায়, সেখানে 3টে বল থাকে, ওগুলোকে তুলতে হয়। কিভাবে তুলবেন, এটাকে শ্বাস নিয়ে তুলতে হবে, শ্বাস ফেলে নয়, শ্বাস নিয়ে,
নিয়ে তুলতে হয়, যতটা তুলে রাখতে পারবেন ততক্ষণ আপনাদের ওই ইল ভেন্টিলেটেড পোর্শন গুলো ভেন্টিলেশন হয় এবং লাংসের অ্যাক্টিভিটিটা পুরোপুরি থাকে। থার্ড জিনিস হচ্ছে অ্যাওয়েক প্রোনিং। যদি আপনার স্যাচুরেশন খারাপ হচ্ছে না, আপনি স্যাচুরেশন ঠিক আছে, যেটা আপনাকে করতে হবে পরে বলছি, এই স্যাচুরেশন ঠিকঠাক রাখার জন্য আপনার একটা বড় জিনিস হচ্ছে ইল ভেন্টিলেট জায়গাগুলোকে আপনি এই অ্যাওয়েক প্রুনিং এর মাধ্যমেও ভেন্টিলেট করতে পারেন। অ্যাওয়েক প্রুনিং মানে কি, আপনি আপনার পেটের ওপর, টামির ওপর শোবেন, দিয়ে শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন। এই যে এক্সারসাইজটা, এটা করতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই ব্রিদিং এক্সারসাইজ গুলো করার সাথে সাথে, রেস্টের সাথে, জলের সাথে সাথে ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। কেন ডায়েটটা খুব ইম্পর্টেন্ট? আমাদের বডিতে প্রচুর পরিমাণে এই টাইম ভাঙা গড়া চলে। তো এই যে ভাঙছে এবং গড়তে হবে, গড়ার জন্য আপনাকে ডায়েটটা খুব একটা হাই প্রোটিন ডায়েট খুব ইম্পর্টেন্ট। যারা ননভেজ, তারা যে সমস্ত ননভেজ, চিকেন, মাটন, মাটন যতটা পারেন অ্যাভয়েড করা উচিত, কিন্তু চিকেন, মাছ, ডিম, এগুলো করতে থাকবেন। ওকে। আর একটা জিনিস যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডায়েটের সাথে সাথে, সেটা হচ্ছে যে আহ, আপনাকে স্যাচুরেশনটা দেখতে হবে। হ্যাঁ, স্যাচুরেশন দেখার জন্য একটা মেইন ব্যাপার হচ্ছে যে আমরা ভুলভাল অনেক টাইম স্যাচুরেশন, যে স্যাচুরেশন প্রোবটা আমরা পালস অক্সিমিটার নিই, পালস অক্সিমিটারে অবশ্যই যখন মাপবেন তখন হচ্ছে যে নেলে কোনো পেন্ট থাকলে চলবে না, নেল ভাঙা থাকলেও চলবে না। যখন স্যাচুরেশন দেখবেন, স্যাচুরেশনের উপর গ্র্যাভিটির একটা এফেক্ট আছে। আপনি যদি এভাবে না রাখেন, তখন স্যাচুরেশন একটা রিডিং পাবেন, যখন এভাবে রাখবেন তখন একটা রিডিং পাবেন। তো এরকম নয়, স্যাচুরেশন নর্মালি হচ্ছে একটা জায়গায় রেখে করবেন, হাত ঝুলিয়ে বা হাত ওপরে রেখে নয়। স্যাচুরেশন প্রোব পালস অক্সিমিটার লাগানোর পর মিনিমাম 30 সেকেন্ড ওয়েট করতে হয়, ওটাকে স্টেবল হয়ে দেবেন, তারপর রিডিং নেবেন। দরকার হলে দুটো বা তিনটে আঙুলে আপনি নিয়ে একটা অ্যাভারেজ করে স্যাচুরেশন মেজার করতে পারেন। স্যাচুরেশনের 94%টা আমরা কাট অফ ধরি। তো এই ছিল হোম যে আহ, যে ট্রিটমেন্ট, যে হোম রেমেডিজ আমি বলবো প্রিভেন্টিভ। কোভিড থেকে প্রিভেন্টিভ। হ্যাঁ, তো সেটাকে বাঁচানোর জন্য এগুলো খুব দরকার। যদি দেখেন যে 94% বেশি হচ্ছে, আপনার শ্বাসকষ্ট শুরু হচ্ছে, তাহলে অবশ্যই করে নিজের ডক্টরের পরামর্শ নিন। আচ্ছা, অনেক তো আনইউজুয়াল সিমটম এখন আবার এই দ্বিতীয় তরঙ্গে আসছে। সেই সঙ্গে যেটা ইম্পর্টেন্ট আমাদের জানার দরকার, সেটা হচ্ছে কোভিড ইনডিউসড অ্যানসমিয়া। অ্যানসমিয়া অ্যান্ড এটা কিভাবে পেশেন্ট ডিল করবে, এই ব্যাপারে যদি আপনি একটু বক্তব্য রাখেন। এটা একটা দিক যেটা আগের কোভিডে অনেক পরে বোঝা গেল, আগের ওয়েভটাতে, যে অনেক মানুষ শুধু শুধু দেখা যাচ্ছে যে নাকে গন্ধ পাচ্ছে না। দেখা যায় মানে অ্যাবভ 50%, 55% লোকের এক সপ্তাহের মধ্যে যে নাকের গন্ধটা, মানে অ্যানসমিয়া মানে তো এটাই, যে আমাদের নাকের গন্ধ চলে যাওয়া, টোটালি লস হওয়া, দ্যাট ইজ অ্যানসমিয়া। এই গন্ধ, যে টোটাল লস অফ সেন্সেশন, লস অফ স্মেল সেন্সেশন, এটা যেটা হচ্ছে, এটা মোটামুটি 55% পেশেন্টের আছে, যারা, যাদের ক্ষেত্রে চলে আসে। তো আমি বারবার বলছি যে অত প্যানিক হওয়ার কিছু নেই, স্মেল সেন্সেশন আস্তে আস্তে চলে আসবে। 55% কেসে যেহেতু দেখা যায় যে 80% ক্ষেত্রেই যে তারা স্মেল চলে আসে 1 উইকের মধ্যে। কিছু পেশেন্ট আছে আছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে এই স্মেল সেন্সেশনটা আস্তে আস্তে আহ, যে চলে গেল সেটা আর ফিরছে না। অনেক পেশেন্ট আছে, মানে 10% পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে ফেরে, বাট ভুলভাল ভাবে ফেরে। মানে আমি গন্ধ শুকছি হচ্ছে সাবানের, কিন্তু আমি গন্ধ পাচ্ছি হয়তো রসুনের, যেটাকে আমরা বলি প্যারসমিয়া। এইটা অ্যানসমিয়া যখন ঠিক হয় তখন অনেকের ক্ষেত্রে আসছে, দ্যাট ইজ প্যারসমিয়া। আর 2% ক্ষেত্রে আছে যাদের 6 মান্থস হয়ে গেছে, আগের ফার্স্ট ওয়েভে তারা কোভিড আক্রান্ত হয়েছিল, এখনো তাদের ক্ষেত্রে আসছে না স্মেল। তো তাদের ক্ষেত্রে অ্যানসমিয়া এখনো হয়ে আছে। এখন প্রথম বলি যে কেন অ্যানাসমিয়াটা হয়। অ্যানাসমিয়াটা হয় হচ্ছে যে আমাদের নাকের ওপরের যে অলফ্যাক্টরি এপিথেলিয়াম থাকে, যেই এপিথেলিয়ামটা, যে যে লেয়ারটার ওপর কিছু সাপোর্টিং সেলস থাকে, সেই সেলস গুলোর কার্যক্ষমতাটা এই কোভিড ভাইরাস গিয়ে খারাপ করে দিচ্ছে। তার জন্যে ওই জায়গাটাতে আর কোনো কারণে ও সিগন্যালিং করতে পারছে না, নার্ভ গুলোর মধ্যে কোনো সিগন্যাল পাঠাতে পারছে না, তাই অ্যানাসমিয়া হচ্ছে।
দেখা যায় যাদের ক্ষেত্রে চলে এলো গন্ধ, তাদের তো কোনো কিছু বলার নেই। যাদের ক্ষেত্রে আসছে না, তাদের ক্ষেত্রে বড় একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে অ্যাংজাইটি। কেন কি? যখন এক তো কিছু গন্ধ পাচ্ছি না, গন্ধ না পেলে যখন আমরা খাই, তার মিনিমাম 30% কন্ট্রিবিউট করে স্মেল। আমি খাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি আহ, ঠিকঠাক টেস্ট পাচ্ছি না। তার কারণ একটাই, কারণ তার অ্যানাসমিয়া হয়ে আছে। এদের ক্ষেত্রে বলবো প্যানিক করার কিছু নেই। স্মেল ট্রেনিং বলে একটা জিনিস হয়, স্মেল ট্রেনিং। এটা বাড়িতে বসেই আপনারা করতে পারেন। স্মেল ট্রেনিংটা করা খুব দরকার। কিছু এসেন্সিয়াল অয়েল পাওয়া যায়, আপনারা যে সমস্ত অ্যামাজন বা ফ্লিপকার্ট যে সমস্ত জায়গায় আছে, সেখান থেকে এসেন্সিয়াল অয়েল কিনতে পারবেন, যেখানে রোজ, লাইম, তারপরে ইউক্যালিপটাস, অরেঞ্জ, এই সমস্ত এসেন্সিয়াল অয়েল পাওয়া যায়। তো কি করবেন, স্মেল ট্রেনিং করার টাইম, যাদের ক্ষেত্রে গত বছর চলে গেছে আমি বলবো, স্মেলটা আসেনি এখনো, তো তো তারা স্মেল ট্রেনিং করতে পারেন। একটা অ্যাম্বার কালারের কাপে কিছুটা ওরকম এসেন্সিয়াল অয়েল নিয়ে সেটাকে মোটামুটি 2-3 ইঞ্চ দূরত্বে রেখে স্মেল করুন চোখ বুজে। 20 সেকেন্ডস ধরে স্মেল করার পর সেটাকে রেখে দিন। আবার আর একটা অন্য এসেন্সিয়াল অয়েল, অন্য অর্ডারের এসেন্সিয়াল অয়েল নিন, সেটাকেও আবার 20 সেকেন্ড স্মেল করুন, দিয়ে রেখে দিন। এরকম ভাবে 3-4টে যদি এসেন্সিয়াল অয়েল কিনে রাখেন, এরকম এসেন্সিয়াল অয়েলকে ডিরেক্টলি কিন্তু স্মেল নেওয়া যায় না। এসেন্সিয়াল অয়েলকে একটুখানি পোর্শন নিয়ে একটা কাপের মধ্যে রেখে সেটাকে স্মেল করতে হয়। কনসেন্ট্রেশন বাড়ালে চলে না। তো এটাকে নিয়ে পর 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 করতে থাকুন। এতে কি হয় দেখা যায়, না অনেক স্টাডিতে বলেছে যে এই এসেন্সিয়াল অয়েল স্মেল যদি আমরা পার ডে এরকম করতে থাকি, এবং সাইকেলে, মানে সকাল এবং সন্ধেবেলা করে করছি, এরকম ভাবে 4টে 4টে করে এসেন্সিয়াল অয়েল, তো দেখা যায় যে উইদিন 3 উইকস, অনেক টাইম, এই স্মেল ট্রেনিং করতে করতে অ্যানসমিয়া ব্যাপারটা কেটে যাচ্ছে। তার সাথে আমরা যেটা দিয়ে রাখি সেটা হচ্ছে কিছু নিউরো প্রোটেক্টিভ ভিটামিন আছে, যেগুলো দিয়ে রাখি স্মেলের জন্য। আর একটা ব্যাপার, কর্টিকোস্টেরয়েড নেজাল স্প্রে, যেটা হচ্ছে স্মেলের জন্য খুব আহ, মানে স্মেল ফেরাতে খুব ইউজ হয়, এবং হচ্ছেও। স্মেল ট্রেনিং তার সাথে কর্টিকোস্টেরয়েড নেজাল স্প্রে একটা অ্যাডিটিভ এফেক্ট দেয়, এবং অ্যানাসমিয়া ব্যাপারটাকে অনেকটা কাটিয়ে দেয়। খুব সুন্দর আমরা উত্তর পেলাম। তাহলে তাহলে আমরা যে ছোট্ট একটা টেক হোম মেসেজ, সেটা হচ্ছে যে আর্লি ডিটেকশন কোভিড-19 অ্যান্ড আর্লি হসপিটালাইজেশন, অ্যান্ড বাড়িতে যে প্রিভেন্টিভ মেজার নেওয়া দরকার, আমরা ব্রেথ এক্সারসাইজকে একটা অন্যতম হিসাবে আপনারা রাখতে পারেন। অবশ্যই পরিমিত জল অ্যান্ড ঘুম, বিশ্রাম এগুলোকে নেবেন এবং ডাক্তারের রাইট। পরামর্শ করবেন। অনেক টেলিমেডিসিন প্ল্যাটফর্ম গভর্নমেন্ট থেকেও আছে বা অন্যান্য প্ল্যাটফর্মও আছে, সেগুলোকে আপনারা, ডাক্তাররা অনেক সময় এখন মানবিক কারণে ফ্রি কনসাল্টিং করছেন, সেগুলো সুযোগ নিন। আমাদের গভর্নমেন্টের টেলিমেডিসিন প্ল্যাটফর্ম আছে, সুযোগ নিন। আর আমি একটা আপনাদেরকে বাই স্যাটারডে একটা ওয়েবসাইট নিয়ে আসছি কোভিড-19 রিসোর্স নিয়ে। বিভিন্ন জায়গা থেকে ডেটা, মানে ক্রাউড সোর্সিং করে আমরা আপনাদের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব, যাতে এই ক্রাইসিস মোমেন্টে সেগুলো আপনাদের কাছে একটা রিসোর্স হিসাবে, জাস্ট কানেক্টিং রিসোর্স হিসাবে কাজে লাগতে পারে, জাস্ট ইনফরমেশন শেয়ার করার জন্য। তাই সঙ্গে থাকুন নিউক্লিয়ার হেলথ বাংলার। আমরা কিছু কোশ্চেন এসছে, সেই কোশ্চেন গুলো নিয়ে আজকের এই প্রোগ্রাম কিন্তু এখানে শেষ করব। আমরা কিছু কোশ্চেন নিয়ে নেবো, এই প্রোগ্রামের শেষের দিকে আমরা Sure. এসে গেছি। আমাদের যে কজন আপনারা যদি কিছু কোশ্চেন করতে চান, আপনারা এখনো কোশ্চেন করতে পারেন। আমরা আমরা শুধু এখন কিছু কোশ্চেন নিয়ে আমরা এই প্রোগ্রামটা এবার শেষের দিকে। পারমিতা চ্যাটার্জি বলেছেন, ইকোস্প্রিন AV75 নিলে কি ভ্যাকসিন নেওয়া যাবে? হ্যাঁ, ইকোস্পিন AV75 নিচ্ছেন অনেক। কারা নেন? যাদের স্ট্রোক আছে, না যাদের হার্ট ডিজিজ আছে, তারাই তো নেন। তো আমাদের ক্ষেত্রে এরা, আবার বলছি যে এরাই হচ্ছে প্রায়োরিটি। যাদের ক্ষেত্রে হার্ট ডিজিজ বা স্ট্রোক আছে, সিভিএ পেশেন্ট, তো অবশ্যই নিয়ে যাবে, কোনো কোনো সমস্যা নেই। বাহ, খুব সুন্দর। আজকে কিন্তু একটা কোশ্চেন, বিভিন্ন মানুষের বিভিন্ন যে কোশ্চেন গুলো থাকে, বিভিন্ন ইন্ডিকেশন গুলো আলাদা, ডিজিজের কন্ডিশন গুলো আলাদা, ট্রিটমেন্ট অপশন গুলো আলাদা, তখন তারা একটু কনফিউজ হয়ে যায়। তো মেনলি যে ব্যাপারটা একদম। থাকে সেটা হচ্ছে, আমাদের ভ্যাকসিনের যে ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে, সেই ইনগ্রেডিয়েন্ট গুলো থেকে যদি অ্যালার্জি থাকে, তাহলে একমাত্র ভ্যাকসিন নেওয়া যাবে না, এটা কিন্তু বলা আছে। তো একদম। সেক্ষেত্রে ভ্যাকসিনেশন সেন্টারে আপনারা একটুখানি, আপনাদের যদি কারো অ্যালার্জি থাকে, অবশ্যই একবার একটু কথা বলে নেবেন যে ইনগ্রেডিয়েন্টের মধ্যে ম্যাচ করছে কিনা। কারণ এটা খুব দরকার ওই জায়গাটায়, কারণ অনেক সময় সিভিয়ার অ্যালার্জি আসতে পারে। সেই জন্যই এটা কিন্তু এটা বারণ করা আছে। আচ্ছা, রঞ্জিত দাস আবার একটা কোশ্চেন করেছেন,
দাদা খাওয়ার সময় গলায় অনেক সময় খাবার আটকে যায়, চট করে নামতে চায় না, শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়ে যায়, কি করব? ওকে। এটা অনেকের খুব সিভিয়ার, এটা একটা খুব, আমার মনে হয় এটা খুব জটিল ব্যাপার। বলুন ডাক্তারবাবু। আচ্ছা, খাবার সময় খাবার আটকে যাওয়ার বড় কারণ হচ্ছে যে আমরা মন দিয়ে খাচ্ছি না, টাইম নিয়ে। আমাদের বলা হয় যে, আমি অনেকবার বলি যে 30 টাইমস চিউ, একটা থিওরি আছে। যতবার আমরা একটা আহ, গাল খাবার নেবো, একটা গ্রাস নেব খাবারটা, সেটাকে প্রপারলি, আপনি খাবার দেখতে, খাবার খেতে খেতে টিভি বা অন্য কোনো মোবাইল ঘাঁটা কিছু করবেন না। 30 টাইমস প্রপারলি শুধু খাবারের ব্যাপারেই চিন্তা করুন। এটা একটা ওয়েট লস একটা প্রোগ্রামের একটা ইনক্লুড করা আছে। যখন খাবার খাচ্ছেন শুধু খাবারের ব্যাপারেই চিন্তা করুন। আমাদের খাবার খাওয়া, সেটা গলায় যাওয়া, সেটা হজম হওয়া, এই পুরো ব্যাপারটা একটা সিঙ্ক্রোনাইজেশনে চলে। এই সিঙ্ক্রোনাইজেশনটা হয় হচ্ছে আমাদের ব্রেন থেকে। এখন এই, যদি বড়দের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দেখা যায় যে এই তাদের ক্ষেত্রে নার্ভের কোনো প্রবলেম হয়েছে, তারা সিভিয়ার স্ট্রোক হয়েছে মাথায়, তাদের ক্ষেত্রে একমাত্র এই সমস্যাটা হয়ে থাকে যে তাদের ক্ষেত্রে এই শৃঙ্খনীটা ব্যাপারটা নষ্ট হয়ে যায়। কিন্তু যখন কম বয়স কারো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো খাবার মন দিয়ে যদি খাওয়া যায়, এবং হ্যাঁ, সবসময় আমি যেটা তখন বললাম, দ্যাট ইজ রিফ্লাক্স। রিফ্লাক্সে অনেক টাইম যে এই বিষম লেগে যাওয়া ব্যাপারটা থাকে। হ্যাঁ, যদি কারো ফ্যারিনজাইটিস থাকে, যাদের টনসিলের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় টনসিল বড় বড় থাকলে খাবার অনেক টাইম গিলতে নষ্ট হয়। এগুলো প্যাথোলজিক্যাল কজ। কিন্তু যেটা মেন ব্যাপার, মন দিয়ে খাওয়াটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। বাহ। এবার আসে আমরা পরের প্রশ্ন। সুভাষ সিংহ বাবু বলেছেন যে মাই রাইট নোজ হোল ইজ ব্লক, সো কি করব দাদা? ওকে, আপনার দেখতে হবে যে আপনার, আমি যেটা বললাম, দ্যাট ইজ আপনার রাইনো সাইনোসাইটিস হচ্ছে কিনা। আপনি ক্রনিক, একটা হতে পারে যে আপনার, আপনি লেখেননি যে আপনার রাইট নোজটা কখন থেকে ব্লক হচ্ছে, হতে পারে আপনার 2 দিনে ব্লক হচ্ছে বা 3 দিনে ব্লক হচ্ছে বা 1 সপ্তাহে ব্লক হচ্ছে। তাহলে আপনি অ্যাকিউট রাইনো সাইনোসাইটিস এর মধ্যে আছেন। আহ, আহ, রাইন- আহ, আহ, ডক্টর বাবুর আমার আহ, আমি কি কানেকশনটা একটু আছি? পোর আছে। আমি শুনতে পাচ্ছি কিন্তু কানেকশনটা একটু পোর হয়েছে, আপনারা সঙ্গে থাকুন। তো ঘটনা হচ্ছে যে এত নিয়ে এসে পেয়েছেন গেছেন। আমাকে হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। যেটা ব্যাপার যে আপনি দেখতে হবে যে আপনি যদি অ্যাকিউট রাইনোসাইনোসাইটিস থাকেন, তাহলে আপনি নিজাল ডিকনজেস্ট্যান্ট ইউজ করতে পারেন। এবং যদি তার সাথে ইনফেকশন থেকে থাকে, তখন সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন। কিন্তু যদি দেখেন যে আপনার অনেক দিন থেকে ব্লক হচ্ছে, তাহলে আপনার ক্রনিক রাইনোসাইনোসাইটিস থাকতে পারে। মানে মেবি আপনার নাকে, আমি যেটা বললাম, ডান দিকটায় হয়তো নাকের হাড় বাঁকা থাকতে পারে, বা আপনার পলিপ থাকতে পারে। তো প্লিজ কনসাল্ট ইউর ডক্টর। সুভাষিস বাবু অবশ্যই কনসাল্ট করবেন ডাক্তারের সাথে। আমাদের যে কোনো অ্যান্টিবায়োটিক খেতে খেতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন নেওয়াটাই সবচেয়ে বাঞ্ছনীয়। আপনারা নিশ্চয়ই জানেন একটা বিশাল সমস্যা, গ্লোবাল সমস্যা যেটা আমরা ফেস করছি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কখনোই আপনি এই প্রবলেমে ভুগছেন যে একই অ্যান্টিবায়োটিক আজকে হয়েছে বলে ডাক্তারকে না জেনেই খেয়ে নিলাম, অ্যান্টিবায়োটিকটা আবার কমে যাবে, এই ধারণা নিয়ে কখনো চলবেন না। অবশ্যই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। অরিজিৎ অরিজিৎ দে একটা কোশ্চেন করেছেন। তো অরিজিৎ আপনার পরিচিত। তো অরিজিৎ বলেছে গার্গেল কতটা কোভিড প্রিভেন্ট করতে পারে? আহ খুব গার্গেল খুব কতটা ইম্পর্টেন্ট প্রিভেন্ট? কোয়েশ্চেন। হোম রেমেডির মধ্যে আমি দুটো জিনিসকে এখন খুব বেশি করে বলবো। একটা হচ্ছে স্যালাইন গার্গেল, গরম জলে গার্গেল করা। আপনাকে তোমাকে অন্য কিছু ইউজ করতে হবে না, লাইক পোভিডন আয়োডিন বা অন্য কোনো ওষুধ। প্লেন নুন জল গার্গেল করাটা, আমাদের যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে থাকে, আমাদের ফ্যারিংস এর মধ্যে এই কলোনাইজেশন ব্যাকটেরিয়া হয়, তো ভাইরাল লোডকে, এরকম নয় যে আমি গার্গেল করলাম ভাইরাস মরে গেল। ভাইরাল লোডকে কমানোর জন্য দিস গার্গেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গার্গেল করাটা খুব দরকার। যদি সব দিনে 2বার করে বা 3বার করে গার্গেল করা যায়, স্যালাইন গার্গেল, জাস্ট নুন জল গার্গেল করা যায়, তাহলে খুব ইম্পর্টেন্ট। তার সাথে আর একটা বলবো, দ্যাট ইজ নেটি পট। যদি নাক দিয়ে, একটা নাক দিয়ে স্যালাইন। একটু বিচ্ছিন্ন হয়ে পড়লাম, কিন্তু উনি এখন এসে যাবেন। তো আপনারা সঙ্গে থাকুন নিউক্লিয়ার হেলথ বাংলার। আমাদের নিশ্চয়ই এই অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লাগছে। আমরা প্রতি সপ্তাহে আহ, নিয়ে আসি বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস, হেলথ রিলেটেড অ্যাওয়ারনেস। এই প্রোগ্রামটার আমরা নাম দিয়েছি ডক্টরস ডায়লগ। হ্যালো। হ্যাঁ, উনি এসছেন, হ্যাঁ, হ্যাঁ। বলুন।
তো দেখা যায় যে এই নেটিপটটা করাও খুব দরকার। এই স্যালাইন আমাদের জাস্ট একটা নুন, এত কম দামের একটা জিনিস, কিন্তু কতটা এফেক্টিভ সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। একটা জাস্ট আজকে একটা স্টাডি পেলাম যে নেটিপট করাটা দেখা গেছে যে কন্ট্রোল গ্রুপের থেকে এই টেস্ট গ্রুপে নেটিপটে কোভিড পেশেন্টসরা অনেক তাড়াতাড়ি ভালো হচ্ছে। তো গার্গেল অ্যান্ড নেটিপট করার খুব দরকার। এটা হোম রেমেডির মধ্যে আপনারা করতেই পারেন, এগুলো তো আমাদের যে কোনো ইনফেকশনের ক্ষেত্রেই এটা যথেষ্ট এফেক্টিভ। অ্যান্ড তো আর একটা জিনিস, দ্যাট ইজ স্টিম। স্টিম নেওয়াটাও, স্টিম হলে কি, যেটা যখন বললাম যে মিউকোসিলারি ফাংশনটা অনেকটা বাড়ি যায়, আমাদের এই জায়গাটায় ময়েস্ট রাখে। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কেয়ার, স্টিমটাও, স্টিম, গার্গেন এন্ড অ্যান্টিবডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, স্টিম কিন্তু কোভিড মারবে এরকম কিন্তু নয়। না, কিন্তু একদমই এগুলো না। অন্যান্য অন্যান্য আমাদের তো বহু ধরনের ডিজিজ কন্ডিশন থাকে, বিভিন্ন ধরনের সুস্থ থাকার দরকার, কারণ আমাদের অনেক সময় অ্যালার্জি থাকলে যেগুলো কোভিড-19 ইনফেক্টেড হওয়ার চান্স থাকে। তো এগুলো অনেকটা সাপোর্টিভ কেয়ার হোম রেমিডিস একদম। এর মধ্যে পড়ে। সৌম্যকান্তি দাস একটা কোশ্চেন করেছেন। থ্যাংক ইউ সৌম্য প্রশ্ন করার জন্য। স্যার, আমার অ্যানপসিয়া লস তিন 3 to 4 থেকে to 4 বছর ধরে আছে। আমি 1 মান্থের ট্রিটমেন্টও করেছি, বাট এখনো কোনো রকম স্মেল পাচ্ছি না। এখন কি করব? তুমি ওকে। 3 থেকে 4 মাস না 4 বছর একটু কনফার্ম করো। 3 থেকে 4 বছর হতে পারে? আমি অনেক অনেক অনেকের অনেকের ক্ষেত্রে হয়। অনেকের ক্ষেত্রে এই অ্যানোসমিয়াটা আননোন রিজনও হয়। কোনো আমাদের নাকের ওপরে যেটা বললাম যে অলফ্যাক্টরি এপিথিলিয়াম থাকে, সেখান থেকে অলফ্যাক্টরি নার্ভ, বাল্ব, বাল্ব থেকে নার্ভ বেরোয়, যে ব্রেনে যায়। তো এই 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 জায়গাটা খুব শর্ট। তো এই নার্ভটা খুব ছোট নার্ভ। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু আমাদের আমাদের এতগুলো তো বডিতে নার্ভ, আমাদের 10টা ক্রেনিয়াল, 12টা ক্রেনিয়াল নার্ভ আছে, হঠাৎ করে সবকিছু নার্ভকে ছেড়ে দিয়ে কোভিড-19 কেন এর পিছনেই পড়লো? কারণটা হচ্ছে এটাকে খুব অ্যাক্সেস করা ইজি। জাস্ট নাক দিয়ে, আমাদের যে নাক যেখান দিয়ে ঢুকছে তার এন্ট্রি পয়েন্ট ঠিক ওপরই এই আমাদের অলফ্যাক্টরি এপিথেলিয়াম। তো এটা কোভিড-19 এর ক্ষেত্রে খুব বেশি করে হচ্ছে ঠিকই, কিন্তু কোনো কারণে, আননোন রিজন বলা যেতে পারে, যদি কোনো কারণে, অনেকের ক্ষেত্রে, অনেক অনেক বয়স্ক পেশেন্ট দেখেছি যাদের ক্ষেত্রে দেখা যায় যে আহ কোনো টাইফয়েডের ক্ষেত্রেও কিন্তু অ্যানোসমিয়া হতে পারে, কারণ নার্ভটা যেহেতু শর্ট। বা যাদের সিভিএ পেশেন্ট, যাদের স্ট্রোক হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যানোসমিয়া হতে পারে। তো আননোন একটা রিজন থাকে অ্যানোসমিয়ার। অনেক টাইম এই ট্রিটমেন্টে ভালো হয়, অনেক টাইম ট্রিটমেন্টে ভালো হয় না। অলফ্যাক্টরি এপিথেলিয়ামে, আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না, অলফ্যাক্টরি এপিথেলিয়ামের ওখানে আমাদের পিছনে একটা টিউমার হয়। হ্যাঁ, সেই টিউমারটায় নিউরোব্লাস্টোমা। তো এই টিউমারটায় যদি কোনো কারণে ওই জায়গায় টিউমারটা হয় যেখানে অলফ্যাক্টরি নার্ভটা থাকে, সেই জায়গায় টিউমার যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও হতে পারে। তো এটা অবশ্যই যদি লাস্ট কিছুতেই ভালো না হয়, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে একটা এমআরআই করানো ভালো, অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা হচ্ছে কি দেখতে। সৌম্যকান্তি দাস, সবসময় জানবি প্রিভেন্টিভ কেয়ার, এই যে স্মার্টনেস, এই যে তথ্যটা তুমি জানলে, এইগুলোই কিন্তু আমাদের লাইফ সেভিং থিং, রাইট? তো অ্যাক্ট স্মার্টলি। যদি মনে হয় 3-4 বছর ধরে তোমার স্মেল পাচ্ছ না, কোনো ডাক্তার বাবুকে দেখিয়েছো, কনসাল্ট করেছো, দরকার হলে তুমি সেকেন্ড ওপিনিয়ন করো। ঠিক আছে? সেকেন্ড ওপিনিয়ন নাও। একটু চেষ্টা করো, কারণ অনুসন্ধানের চেষ্টা করো। তার জন্য যিনি বললেন যে এমআরআই যদি করতে হয় করো। এগুলো অনেক সময় হয়তো দেখা যাবে কিছুই নয়, কিন্তু তুমি মেকশিওর হয়ে রইলে আমার ওই কারণটা নেই, রাইট? এটা খুব হচ্ছে প্রিভেন্টিভ মেজার। সেই জন্যই স্মার্টনেসটা দরকার, হেলথ লিটারেসিটা আমাদের খুব দরকার। আমাদের আবার কোশ্চেন করেছেন, আমরা অনেক লেট করছি কিন্তু আপনাদের সে কোশ্চেন ছেড়েও যেতে পারছি না। ডাক্তারবাবু একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অপর্ণা চক্রবর্তী কোশ্চেন আমরা নিশ্চয়ই নেব। তো যে প্রসঙ্গে আমাদের বলতে চাইছি যে আমরা নিউক্লিয়ার হেলথ এই ফ্যামিলি থেকে আমরা প্রতি সপ্তাহে একটা ডক্টরস ডায়লগ প্রোগ্রাম নিয়ে আসছি, এবং আমরা কিছু আহ, উম, আমরা প্রতি সপ্তাহে কোনো না কোনো ডাক্তারবাবুদের নিয়ে আসার চেষ্টা করছি, এবং যেখানে আপনাদের কিন্তু হেলথ লিটারেসি, এই যে অ্যাওয়ারনেস, এই যে কোশ্চেন অ্যান্সার, এই পর্বগুলো কিন্তু আমাদের টপিক, যে কোনো টপিক ধরুন, আমরা একটা টপিক, উনি যা স্পেশালিস্ট টপিক, সেই টপিকের উপর আমরা প্রথমে রাখি। তারপরে কিন্তু জেনারেল এই ডিসকাশনটা কিন্তু আমরা করার চেষ্টা করি। যদি আপনারা জয়েন করেন, যদি আসেন, খুব ভালো হয় আমাদের কাছে। আহ, মানে মানে ব্যাপারটা হচ্ছে এই প্রোগ্রামটা সার্থক হয়, আপনারা শেয়ার করবেন এই প্রোগ্রামটাকে, আমাদেরকে সাপোর্ট করুন। ডাক্তারবাবু এসে গেছেন, এবার আমরা অপর্ণা চক্রবর্তীর কোশ্চেনটা আমরা নেব। স্যার, আমার ছয়, সরি ওটা ছেলের অ্যাজমা আছে। আহ সেরোফ্লো টু সেরোফ্লো টু ফিফটি ফিফটি নিতে হয় নিতে হয় দিনে দিনে 2 বার। 2 বার।
এজ 16, কিভাবে ওকে গাইড করব যদি বলেন খুব উপকৃত হয়। মানে আমার হাজবেন্ড, এগুলো মানে একটু পড়তে আমাদের অসুবিধা হচ্ছে, কিছু মনে করবেন না, অনেক সময় ইংরাজি বাংলা লিখতে গেলে একটু ইয়ে হয়ে যায়। তো আমার হাজবেন্ড জুলাইতে কোভিড হয়েছিল ওনার হাজবেন্ডের। এখন কি রকম আমাদের খুব ভয়ে ভয়ে আছি। হ্যাঁ, আপনার হাজবেন্ডের কোভিড হয়েছিল জুলাই আগের বছর হয়তো। আচ্ছা। তো সুস্থ হয়ে অবশ্যই। গেছেন, ঠিক আছে। হুম। আচ্ছা, অবশ্যই একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যেহেতু আপনার একটা একটা ব্যাপার হচ্ছে যে আপনার যে ছেলে, ওর বয়স কম, সেরোফ্লো নিতে হচ্ছে। এটা যদি ছোটবেলা থেকেই হয়ে থাকে তাহলে একটা ভালো জিনিস, আমি কোভিডটাকে বাদ দিয়ে বলছি, একটা ভালো জিনিস। যেহেতু আহ ছোটবেলা থেকে অ্যাজমা, এই ছোটবেলা থেকে যাদের অ্যাজমা শুরু হয় তাদের ক্ষেত্রে একটা প্রগনোসিস ভালো, যে দেখা যায় যে একটু অ্যাডাল্ট এজ মানে 18 বা 22 24 বছরে দেখা যায় তাদের ক্ষেত্রে অ্যাজমা ভালো হয়ে যায়। তো এটা একটা ভালো জিনিস। কারণ চাইল্ডহুড যেগুলো অ্যাজমা, সেগুলো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যখন অ্যাডাল্টের অ্যাজমা, অ্যাজমা তো একটা এলার্জিক, তার একটা হিস্ট্রি থাকে, অ্যালার্জিক একটা প্রোফাইল চেক করে নেওয়া উচিত। যেটা করতে হবে যে দেখা দেখা প্রথম থেকে কোভিড হোক বা না হোক, যেটা করতে হবে উনার ওর ক্ষেত্রে যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে যে টোটাল হেলথ এর ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। বাইরে বেরোলে মাস্ক অবশ্যই করে পরাবেন। স্বাভাবিকভাবে অ্যাজমা হয়ে থাকে মানে আমাদের অ্যালার্জি সেন্সিটিভ, অ্যালার্জি ব্যাকগ্রাউন্ডে আছে। উনার বাবার আগের বারে কোভিড হয়েছিল, এবার হতে পারে যে ওনার যেরকম ভাবে কোভিড বাইরে ছড়িয়ে আছে, যে কোনো কারো হতে পারে। মাস্ক, নর্মাল প্রিভেনশন যেগুলো ইউজ করছি সেগুলোই ইউজ করতে হবে। ওনার ক্ষেত্রে একটু বেশি আপনাদের সচেতন হতে হবে। কিন্তু হ্যাঁ, যেহেতু বয়স কম, যদি ঠিকঠাক ভাবে হোম রেমেডিস গুলো আমরা ফলো করতে পারি, তাহলে উম, দেখা যায় যে এই এই কোভিডকে আমরা প্রিভেন্ট করতে পারি। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা, প্রপারলি স্নান করা, এবং ঠিকঠাক ভাবে আমাদের যে সমস্ত স্যানিটাইজিং যে ব্যাপারগুলো সেটা মেনটেন করে চলতে হবে। আর কিছু আমাদের নেই হাতে। আর হ্যাঁ, ভ্যাকসিন আছে। যদি এবারে ভ্যাকসিন শুরু হচ্ছে, 18 বছর থেকে এবার স্টার্ট হবে এই ফেজটাতে। কিন্তু অবশ্যই ভ্যাকসিন আছে। আর একটা ব্যাপার, অ্যাজমার জন্য কিছু নিউমোভ্যাক বলে একটা ভ্যাকসিন পাওয়া যায়, যেগুলো কিছু কিছু যে সমস্ত ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন ছড়ায়, মানে চেস্টে ইনফেকশন হয়, সেই ভ্যাকসিন আপনার ডক্টরকে বলবেন সেরকম একটা ভ্যাকসিন দিয়ে দিতে। তাতে কি হয়, অনেক টাইম এই সমস্ত যে ভাইরাল ইনফেকশন গুলো থেকে অনেকটা প্রোটেক্টিভ এই সমস্ত ভ্যাকসিন গুলো। ওগুলো একটা টাইম হয়, একটা শিডিউল হয়, সেরকম শিডিউলে উনি দিয়ে দেবেন। তো কনসাল্ট করুন ডক্টরের সাথে। অপর্ণা চক্রবর্তী, এই প্রসঙ্গে খুব মূল্যবান তথ্য তো আমাদের ডক্টরবাবু রাখলেন। এই প্রসঙ্গে আপনাদের বলে দিই যে অযথা প্যানিকগ্রস্ত হবেন না। অ্যাজমা কিন্তু একটা বহু রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে, কোভিড-19 রিলেটেড ইন্ডিকেশনের সঙ্গে সম্পর্কিত। কখনোই কিন্তু যে অ্যাজমা হয়েছে বলে সে বিশাল বেশিভাবে সিভারিটি হবে, বেশিভাবে মর্টালিটি আসবে, এরকম কিন্তু নয়। এই কথাটা আমি উল্লেখ করে দিলাম এই কারণে। অ্যাজমা একটা ইন্ডিকেশন, যে ইন্ডিকেশনটা অনেক সময় সাধারণ মানুষের মতোই একটা আলাদা ডিজিজ ইন্ডিকেশন। কিন্তু এটা আছে বলে যে আপনার সিভারিটি, মর্টালিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, আতঙ্ক ছড়িয়ে পড়বে কোভিড-19 ঘিরে, এটা কিন্তু নয়। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো প্রিভেন্টিভ মেজার নেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, আমি আরো কিছু কোশ্চেন দেখার চেষ্টা করছি, জাস্ট গিভ মি টাইম। হুম। হুম। লতিকা কোলে একটা কোশ্চেন করেছেন যে ওনার থাইরয়েড আছে, থাইরয়েড থাকলে ভ্যাকসিন নেওয়া যাবে? একদম, থাইরয়েড থাকলে ভ্যাকসিন নেওয়া যাবে। আপনি বলেননি যে আপনার থাইরয়েডটা কি থাইরয়েড। থাইরয়েড দু রকম হয়, একটা হাইপো থাইরয়েড, একটা হাইপার থাইরয়েড। মানে আমাদের বডি থাইরক্সিন লেভেল দুটোতেই, হাইপো এবং হাইপার দুটো থাইরয়েডিজমের ক্ষেত্রেই ভ্যাকসিনের ইন্ডিকেশন আছে, অবশ্যই নেওয়া উচিত। নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেলেন। অনেকে এই ছোট ছোট কোশ্চেনগুলি কিন্তু দেখুন, মানে এই এই ইন্টারাক্টিভ প্ল্যাটফর্মটা আমি এই কারণেই নিয়ে এসেছি আপনাদের হেলথ লিটারেসিটাকে ইনক্রিজ করার জন্য, এবং এর জন্য আমি অবশ্যই ডক্টরবাবুকে ধন্যবাদ দিতে চাই। আপনি অমূল্য সময় 1 ঘন্টার ওপর হয়ে গেল, আমি ছাড়তে চাইছি, শেষ করতে চাইছি কিন্তু পারছি না, যে আপনি দিচ্ছেন, এই অফিস করে এসেছেন। এটা কিন্তু একটা বলবো যে এটা মানবতার একটা দিক। আপনি মানবিক হয়ে আমাদের এই নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে এত সাধারণ মানুষের কাছে এসেছেন, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তো আপনাকে সৌম্য অনেক থ্যাংক ইউ দিয়েছে, যার কথাটা আপনি বললেন। অনেকে আপনাকে থ্যাংক ইউ দিয়েছে, যারা প্রত্যেকেই আপনাকে আহ, না, সবাইকেই থ্যাংক ইউ যে সবাই এই সেশনটা এত মন দিয়ে শুনছে, আমার ভালো লাগছে এটা। তো আর 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 আমি কোনো
কোশ্চেন এই মুহূর্তে পাচ্ছি না, আরেকজন কোশ্চেন পেয়েছি, সুনন্দা দে। তো সুনন্দা দে তো ভ্যাকসিন এটা দুটো অনেকের ডোজ মধ্যেই নিয়েও কোয়েশ্চেন। কোভিড মারা যাচ্ছে, তো ভ্যাকসিন আচ্ছা। দুটো ডোজ নিয়েও কোভিড-19 মারা যাচ্ছেন, এই সম্বন্ধে আপনি একটা একটা ক্লারিটি দিন এবং টোটাল ফ্যাক্টটা যদি একটু ব্যাখ্যা করেন যাতে সাধারণ মানুষের কাছে ভয় কেটে যায়, আচ্ছা। এই বার্তাটা আমরা ছড়িয়ে দেব। আমার ওকে, শিওর। সেটা ব্যাপার হচ্ছে যে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন যেটা আমাদের দেয়া হচ্ছে, দুটো ক্ষেত্রেই এরকম জায়গায় কোনো জায়গাতেই বলা হচ্ছে না যে ভ্যাকসিন ইজ 100% এফেক্টিভ টু প্রিভেন্ট কোভিড। এরকম কোনো জায়গাতেই বলা হচ্ছে না। হ্যাঁ, ভ্যাকসিন নিয়ে যেটা হচ্ছে, ভ্যাকসিন কেন সবাই দেওয়া উচিত, ভ্যাকসিন দিয়ে যেটা হচ্ছে, দুটো ডোজ নিয়ে প্রথম কথা হচ্ছে দুটো ডোজ কবে কমপ্লিট হয়েছে সেটা একটা ব্যাপার। যখন দেখা যায় যে দুটো ডোজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের পুরোপুরি ফুল যে অ্যান্টিবডি সেটা তৈরি হতে হতে আরো 10 দিন টাইম লাগছে, সেকেন্ড ডোজের পরেও আরো 10 দিন টাইম লাগছে। তো এই 10 দিনের ভিতরটা আপনি যদি দেখেন যে সেকেন্ড ডোজ নেওয়ার 2-3 দিনের মধ্যে ভ্যাকসিন ইনফেকশন হতেই পারে একটা। সেকেন্ড কথা হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, মারাত্মক কতটা হচ্ছে সেই জিনিসটা অনেকের ক্ষেত্রে কমছে। আমি যে ভ্যাকসিন এফেক্টিভ তার একটা বড় প্রমাণ হচ্ছে ফার্স্ট ওয়েভে আমাদের হেলথ কেয়ার এর মধ্যে অলরেডি 500 অ্যাভাব ডক্টরস মারা গেছিল। তখন আমাদের কাছে কোনো ভ্যাকসিন ছিল না, কোনো নর্মাল প্রোটোকল ছিল না, কিচ্ছু ছিল না, ডক্টর মারা গেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এই সেকেন্ড ওয়েভে ডক্টর বা হেলথ কেয়ার পার্সোনালদের যে আহ, মৃত্যুর হার সেটা অনেকটা কমে গেছে, ডেথ রেট অনেকটা কমে গেছে। কেন? কারণ আমাদের কাছে একটা প্রোটোকল এসছে। 2 নম্বর কথা, ভ্যাকসিন কাজ করছে। এতে দেখা গেছে যে সিভিরিটি অফ দ্য ডিজিজ, যে আমরা জানি যে 5-6 দিনে আহ, যে খারাপ জায়গাটা হয়, সেই জায়গাটার জন্য ভ্যাকসিন যত তাড়াতাড়ি ডিটোরিয়েট করছিল, ভ্যাকসিন নেওয়ার পরে দেখা গেছে যে অনেকটা কমছে। এরপরেও যদি দুটো ভ্যাকসিন নেওয়ার পরে মানুষের মধ্যে একটা খারাপ জিনিস কাজ করছে, যেটা আমি দেখেছি, আমার আজকে ভোটের জন্য মেডিকেল অফিসার ডিউটি ছিল, ওখানে অনেক পেশেন্ট আছে যখন যারা ভ্যাকসিন আমাকে বলছে যে আমি তো ভ্যাকসিন দুটো ডোজ নিয়ে নিয়েছি, আমার তো টেস্ট করানোর দরকার নেই, বাট দে হ্যাভ সিমটমস। কিন্তু তাদের মধ্যে ওই জিনিসটা কাজ করে, তারা মাস্কটা নাকের নিচে পড়ছে। অনেকের মধ্যে এটা আছে যে ভ্যাকসিন কেন হবে না, হতেই পারে ভ্যাকসিন ইনফেকশন হতে পারে, দেখা যায় সিভিরিটি অফ দ্য মানে যে ডিজিজটা সেটা অনেকটা কম হচ্ছে। মারা যাওয়ার এটা একটা বড় কারণ যে আমাদের অহেতুক বেশি নিজের মধ্যে ওভার কনফিডেন্স। আমরা 5-6 দিন 7 দিন তখনও আমরা যেটা যেটা বললাম, যেটা যেটা আমাদের মাথায় রাখতে হবে, ফিফথ ডে 7th ডে তখনও হয়ে যায়, তখন তার ভাবছে আমি তো ভ্যাকসিন নিয়ে নিয়েছি, আমাদের কোভিড কিছু হুম। হওয়ার কথাই নেই। এটা একটা বড় কারণ মৃত্যু ভ্যাকসিন নেওয়ার পরে। এবং সেই জন্যই আমাদের হেলথ লিটারেসিকে জানতে হবে। আমরা বারে বারে এই তথ্যগুলো নিউক্লিয়ার হেলথে আমি বহুবার লাইভে এসেও কিন্তু এই একই কথা বলে এসেছি। আজ ডাক্তারবাবু রিপিট করলেন, এবার নিশ্চয়ই আপনারা শুনবেন, রাইট? আচ্ছা, আরো কিছু কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটা। অনুরূপা ঘোষ, অনুরূপা ঘোষ, উনি একটা কোশ্চেন করেছেন যে আমার মেয়ের যখনই ঠান্ডা লাগে তখনই খুব বাড়াবাড়ি হয়, বুকে বসে যায়, বছরে 2-3 বার হয়, সমস্ত সাবধানতা সত্ত্বেও। আচ্ছা, সেটা এইটার একটা বড় কারণ হচ্ছে অ্যালার্জি। দেখা যায় যে এক তো ইমিউন সিস্টেম, আমাদের আমাদের একটা ডিফেন্স মেকানিজম, যে যখন ঠান্ডা লাগে আমার ইমিউন সিস্টেমটা তার এগেনস্টে কাজ করে দিয়ে, যেই ঠান্ডা লাগার অ্যালার্জি, আমাদের অ্যালার্জি একটা ডিফেন্স মেকানিজম। কিন্তু কিন্তু কোনো কারণে এই অ্যালার্জিটাই যদি আমাদের এই ইনফ্লামেটরি মার্কার্স গুলো বডিতে বেশি বেরোতে থাকে, অ্যালার্জেন বেশি বেরোতে থাকে, অ্যালার্জেনকে এগেনস্টে আমাদের বডির যে ইমিউন মেকানিজমটা সেটা যদি বেশি কাজ করতে থাকে, তখন আমাদের নাক দিয়ে জল পড়া, তারপরে খুব তাড়াতাড়ি তখন ঠান্ডা লেগে যায়। তাহলে দেখতে হবে আপনার বডিতে, মানে আপনার মেয়ের বডিতে এই অ্যালার্জিক টেন্ডেন্সিটা আছে। সেরাম সেরাম আইজি সব সময়ের জন্য সেরাম আইজি আপনাদের দেখা উচিত, যে সেরাম আইজি লেভেল দেখে, এবং তার নাকের যে যে গঠনগত কোনো সমস্যা আছে কি সেটা একবার দেখতে হবে। অনেক টাইম কি হয়, নাক যদি হাড় বাঁকা থাকে বা নাকের মধ্যে সাইনাস থাকে, অনেক টাইম অ্যাডিনয়েড, আমাদের নাকের ঠিক পিছনে একটা মাংসপিণ্ড থাকে, সেটা অনেক টাইম বেড়ে গিয়ে থাকে। গলায় টনসিল আছে কিনা সেটা একবার দেখতে হবে। এই সমস্ত জিনিসগুলো কি করে না, আমাদের খুব তাড়াতাড়ি এই অ্যালার্জিক রেসপন্সটাকে বেশি বাড়িয়ে দেয়, তার জন্য বেশি ঠান্ডা লাগে। আর তো এই ব্যাপারগুলোই থাকে, অ্যালার্জি আর কিছু গঠনগত সমস্যা। আর একটা মাত্র কোশ্চেন মোস্ট প্রবাবলি আছে, এটাই লাস্ট কোশ্চেন। সে- হুম।
জাস্ট আমি একটু দেখছি। আজকে ওকে। আমার সাথে অরিজিৎ নেই। ওর আজকে ওয়েদারের জন্য অনেক জায়গায় কারেন্ট নেই আর কি। আচ্ছা। না, আপনাকে সকলে ওর থ্যাংক ইউ জানিয়েছে। আর আর নেই, আমরা পেয়ে গেছি, আপনাকে সব থ্যাংক ইউ দিয়েছে, তাই আপনাকে প্রত্যেকের নাম উল্লেখ করে থ্যাংক ইউ দিচ্ছি, যাতে আপনি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রত্যেকের সাথে ছিলেন এবং প্রত্যেকে আপনাকে থ্যাংক ইউ জানিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনাদের এই রেসপন্স এবং আপনাদের এইভাবে আমাদের সাথে সহযোগিতা, মানে বেসিক্যালি সত্যি বলছি যে এটা মানুষকে আমাদের সচেতন করবে। আপনারা যতটা পারবেন ডাক্তারবাবুর এই বার্তা যদি ছড়িয়ে দেন, আমাদের খুব ভালো লাগবে। এই যে মিশন, আমাদের মিশনটা কি? হেলথ লিটারেসি সাধারণ মানুষের মধ্যে গড়ে তোলা, স্বাস্থ্য সচেতন গড়ে তোলা। আপনাদের ছোট্ট ছোট্ট আলোচনার মাধ্যমে আপনারা যাতে আরো বেশি হেলথ লিটারেসিতে স্মার্ট হয়ে পড়েন, নিজেকে কি করবেন সেটা বুঝতে পারেন, এটাই একটা আমাদের উদ্দেশ্য। তাই যদি আমাদের এই তথ্য ভালো লাগে, অবশ্যই আমাদের ডাক্তারবাবুর বার্তা আপনারা চারিদিকে ছড়িয়ে দিন। আপনারা একটু শেয়ার করুন, জাস্ট একটা শেয়ার বটন, এটা খুব দরকার আজকে এই কোভিড-19 ক্রাইসিসে, খুব দরকার। তো থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর বাবু, আমরা অনেকক্ষণ সময় নিলাম আপনার কাছ থেকে। আমাদের নিউক্লিয়ার হেলথ ফ্যামিলির প্রায় এত এত মানুষের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ। এবং আগামী দিনে আশা করব যে নিউক্লিয়ার হেলথ হাবের সাথে আপনি অ্যাসোসিয়েটেড হয়ে থাকবেন, আমাদের আরো সাহায্য অবশ্যই। করবেন। আমরা খুব তাড়াতাড়ি একটা ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম নিয়ে আসছি এবং সাধারণ মানুষের কাছে এমপ্যাথেটিক ওয়েতে, একটু নতুন ভাবে, একটু মানে একটু অন্য রকমের, মানে মানুষকে একটু সাহায্য করার মানসিকতা নিয়ে যারা থাকেন, তাদেরকে আমরা চাই আমাদের এই প্ল্যাটফর্মে, যারা সদস্যের কাছে আহ, একটু চিকিৎসা তুলে ধরবেন। তো এটাই আমার ইচ্ছা, উদ্দেশ্য। সো না না, আপনাকে খুব আগে থেকে খুব বলে ভালো রাখলাম। একটা খুব ভালো একটা ইচ্ছা আর এই মানসিকতা নিয়ে আপনি এগোন। আমি চাইছি আপনার এই যে যে আইডিয়া সেটা খুব খুব ভালো সফল হোক, থ্যাংক সাকসেস ইউ পাক। ভেরি মাচ। সকলকে ধন্যবাদ। আমরা আজকে নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মের প্রোগ্রাম, এই হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডক্টরস ডায়ালগ এই নামে এই প্রোগ্রামটা আমি স্টার্ট করেছি। সেখানে আপনারা প্রতি সপ্তাহে জয়েন করুন। আবার আসবো আমরা এইভাবে আমরা জানিয়ে দেবো আমাদের টাইমটা, ডাক্তারবাবুদের স্কেডুল ওয়াইজ চেঞ্জ হয়, ওনারা যখন অ্যাভেলেবল হয় আমি ফ্লেক্সিবল রাখি। তো সঙ্গে থাকুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার।